ক্যাপশনটা দিয়ে নেব, এটা ভাইঙ্গারাই কালকে ইমনে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে তিথি, যুক্ত হয়েছে আমাদের সাথে জাহিদ হাসান, যুক্ত হয়েছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে টপিক্সটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে সমাস। তোমরা জানো যারা এইচএসসি শিক্ষার্থী কিংবা যারা যে কোনো শিক্ষার্থী বাংলা বিষয়ে এই সমাস টপিকটাকে খুব ভয়ের মধ্যে রাখে এবং ভীতিকর টপিকের মধ্যে এই সমাজ টপিকটা একটা অন্যতম টপিকস তোমাদের কাছে। তো এই টপিক্সটাকে আমি 4 লাইনের একটা কবিতার মাধ্যমে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো এবং আমাকে জানাও যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো। সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো। দ্রুত সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও। চলো, ওকে, ঠিক আছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সমাস। তোমাদের এইচএসসি সিলেবাস এবং এডমিশন পরীক্ষায় কিন্তু এই সমাস থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। ইনশাল্লাহ আমরা এমনভাবেই পড়াবো যেন তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা তুমি সমাধান করতে পারো খুব ইজিলি, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতিতেও যেন সমাস তোমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রথমে আমরা সমাস থেকে প্রাথমিকভাবে যদি বলি যে সমাস, এই সমাস শব্দটি আমরা যদি এইচএসসির জন্য একটু বলি, এটা কি চলে না কলম? একটু হেল্প করেন তাহলে। শুধু একটাই চলে না, এই টেবিলও চলে না? আচ্ছা, এটা চলে। ওকে, তো আমরা সমাস নিয়ে কথা বলছিলাম। এই সমাস, এই টপিক্সটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের এইচএসসিতে প্রশ্ন কিভাবে আসে? এইচএসসিতে প্রশ্ন আসে যে একটা শব্দ দেয়া থাকে, যেটাকে আমরা শব্দ বলি, এখন অভিহিত করছি কারণ আমরা জানি না এটার নাম কি। ওকে, তো একটা শব্দ দেয়া আছে, শব্দটা থেকে বলবে আমাকে ব্যাস বাক্য নির্ণয় করো এবং এটা কোন সমাস এটা নির্ণয় করো, এটা কোন সমাস এটা নির্ণয় করো। ওকে, এইভাবে প্রশ্নটা আসে। আর আমাদের এডমিশনের সময় আমরা কি করি, আমরা যেভাবে পড়ি, সমাস শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় কোন জাতীয় শব্দ, তাহলে পারিভাষিক শব্দ। সমাস শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, সমাস শব্দের পারিভাষিক শব্দ কি, সমাস শব্দটি আবার প্রত্যয় সাধিত শব্দ, সমযোগ, অসযোগ,
হ্যাঁ, তারপর আমরা যদি বলি সমাস, সমাস ব্যাকরণে আমাদের সমাস কি কাজে লাগে? সমাস মূলত আমাদের পদের সংক্ষেপণ ঘটায়। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ মিলন। তোমরা আবার মিলন স্যার ভাইব না, সমাস শব্দের অর্থ কি? মিলন। তো মিলন কিসের মিলন? এখানে হয় পদের মিলন। সমাসে কিসের মিলন হয়? পদের মিলন হয়। বহুপদ থেকে একপদীকরণ করা হয়। পরীক্ষায় এমসিকিউতে পরীক্ষা আসছিল, বহুপদ থেকে একপদীকরণ করা হয় কিসের মাধ্যমে? সেটা হবে সমাসের মাধ্যমে। তো আমরা দেখলাম যে সমাস থেকে আমাদের অনেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু আমাদের এইচএসসিতে প্রশ্ন কিভাবে আসে? এইচএসসিতে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে সমাস শব্দ দেয়া থাকবে, এই অংশটা দেয়া থাকবে, আমাকে এই অংশটা দেখে নির্ণয় করতে হবে যেটা কোন সমাস এবং এটার ব্যাস বাক্য কি। ওকে, আমরা প্রথমে একটু দেখি, প্রথমে একটু যদি খেয়াল করি এখানে কয়টা, এখানে একটা পদ দেওয়া আছে বা একটা শব্দ দেওয়া আছে। তোমরা যদি শব্দ বলো, শব্দ বলতে পারো, কোনো সমস্যা নাই, আর এটাকে বলে ব্যাস বাক্য। তাহলে আমরা একটু খেয়াল করি এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই অংশটার নাম ব্যাস বাক্য। আর এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। এই অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা ব্যাস বাক্য দেখলাম, আর এই অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, তাহলে ব্যাস বাক্য আর একটা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য আর একটা নাম কি? সমস্ত পদ। ব্যাস বাক্য আর একটা নাম কি? সমস্ত পদ। ওকে, একটু খেয়াল করি, একটু খেয়াল করি, একটা হচ্ছে ব্যাস বাক্য, একটার নাম কি? সমস্ত পদ। সমস্ত পদ, একটা ব্যাস বাক্য, একটা নাম সমস্ত পদ। এই যে ব্যাস বাক্য, এই যে এটা আমি বললাম, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এই অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ, এই অংশটার নাম কি? সমস্ত পদ। শিক্ষার্থীরা তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। কে কোথা থেকে যুক্ত হয়েছো? কে কোথা থেকে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আমরা একটু খেয়াল করি যে সমাস আমরা বললাম এটা হচ্ছে ব্যাস বাক্য, এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যের প্রথমে একটা দেখো, এখানে একটা অংশ আছে, এইখানে একটা অংশ আছে, এইখানে একটা অংশ আমরা বলতে পারি, এখানে একটা অংশ। তাহলে ব্যাস বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা পদ, এগুলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটা পদ বলে। তার মানে এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। এই তিনটা পদে কয়টা পদ হয়েছে? একটা পদ হয়েছে। তাহলে বহুপদ থেকে একপদীকরণ করা হয় সমাসে। বহুপদ থেকে একপদীকরণ করা হয় কিসে? সমাসে। সমাসে হয় পদের মিলন, আর সন্ধিতে হয় ধ্বনি বা বর্ণের মিলন, ক্ষেত্র বিশেষে শব্দের মিলন। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে তিনটা পদ আছে। প্রথম পদটার নাম হচ্ছে সিংহ, আর দ্বিতীয় মাঝখানে যে পদটা আছে সেটাকে বলা হয় চিহ্নিত, আর এখানে আছে আসন। তাহলে সিংহ চিহ্নিত আসন হয়েছে কি? সিংহাসন। প্রথম যে পদটা আছে বা প্রথমে বা পূর্বে যে পদটা আছে, এই পদটার নাম হচ্ছে পূর্বপদ। নাম কি? নাম হচ্ছে পূর্বপদ। একটু খেয়াল করি, নাম হচ্ছে পূর্বপদ। মাঝখানে যে পদটা আছে এটার নাম হচ্ছে মধ্যপদ। মাঝখানে যে পদটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে মধ্যপদ। এবং শেষে যে পদটা আছে সেটার নাম হচ্ছে শেষপদ বা অন্তপদ বা পরপদ বা উত্তরপদ। অনেকগুলো নাম আছে, তাহলে আমরা এটাকে জাস্ট পরপদ নামেই সবাই চিনি। আমরা লিখলাম পরপদ, পরপদ। তাহলে আমরা কি কি পাইলাম? পূর্বপদ, মধ্যপদ, আর একটা হচ্ছে পরপদ। তাহলে আমাদের ব্যাস বাক্যের যে অংশটা আছে, ব্যাস বাক্যের প্রত্যেকটা অংশকে আবার আলাদা আলাদা নাম আছে। একটার নাম পূর্বপদ, আর একটা মাঝখানে থাকলে মধ্যপদ, আর শেষেরটার নাম হচ্ছে পরপদ। বলে রাখা ভালো, প্রথম পদ এবং শেষ পদ ছাড়া, প্রথম পদ এবং শেষ পদ ছাড়া মাঝখানে যতগুলো পদই থাকুক সবগুলোকে মধ্যপদ নামেই ডাকা হয় বা মধ্যপদ নামেই বলা হয়। ওকে, এখানে একটা আছে, যদি একাধিক থাকো যেমন এরকম হয় জীবন বীমা, জীবন নাশের আশঙ্কায় যে বীমা, সেখানে কিন্তু দেখেন মাঝখানে তিনটা পদ আছে, নাশের, আশঙ্কায়, যে, এখানে কিন্তু তিনটা পদ আছে। তার মানে আমরা বলতে পারি পূর্বপদ এবং পরপদ ছাড়া মাঝখানে যতগুলো পদ থাকবে সবগুলো পদকে বলা হয় মধ্যপদ। মাঝখানে সবগুলো পদকে কি বলা হয়? মধ্যপদ। তাহলে এখানে আমরা এই সিংহকে আমরা বললাম পূর্বপদ,
এটা হচ্ছে পরপদ, আর মাঝখানে যা থাকবে সব মধ্যপদ। এখানে একটু খেয়াল করা উচিত, আমাদের এই ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে আবার সমস্যমান পদ বলা হয়। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে সমস্যমান পদও বলা হয়। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমস্যমান পদও বলা হয়। তাহলে সিংহ একটা সমস্যমান পদ, চিহ্নিত একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। সবার আগে আমরা মানুষ, তারপর হচ্ছে সুইটি, বিউটি, করিম, রহিম, জব্বার, অনেকের অনেক আলাদা আলাদা নাম হয়। তাহলে দেখেন এখানে সবগুলোই হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে প্রথমটা হচ্ছে পূর্বপদ, মাঝখানেরটা মধ্যপদ, আর শেষেরটা হচ্ছে পরপদ। আমাদের এত কিছু জানা লাগবে না। আমাদের এই মুহূর্তে আমাদের এইচএসসি পরীক্ষা যেহেতু সামনে, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পূর্বপদ, পরপদ, মধ্যপদ, এটা জানতে হবে, এবং সমস্ত পদ। এটাকে বলা হয় সমস্ত পদ, আর এটাকে বলা হয় ব্যাস বাক্য। এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। জাস্ট এতটুকু জানলেই আপাতত আমাদের কাজ চলবে। ওকে, এখন একটু আসি সমাস প্রকারভেদ। সমাসের প্রকারভেদ। সমাস কত প্রকার? সমাস আমাদের 6 প্রকার। একটু খেয়াল করি, সমাস প্রধানত হচ্ছে 6 প্রকার। প্রধানত কত প্রকার? 6 প্রকার। তবে নতুন এসএসসির যে নতুন বইটা আছে, নতুন ব্যাকরণ বই আছে, ওইখানে আবার 4 প্রকার সমাস দেয়া আছে। কত প্রকার দেয়া আছে? 4 প্রকার। তবে আমাদের যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমাদের এই 6 প্রকারই শিখতে হয়। 6 প্রকারই কি করতে হয়? শিখতে হয়। যেমন প্রথমে আমরা যদি 1 নম্বর আলোচনা করি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নাম কি? সবাই একটু বলেন তো, কমেন্ট করেন তো। প্রথমে যে আমরা বললাম, এই সমাসটার নাম কি? এই সমাসটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এর আরেক নাম হচ্ছে বন্ধন সমাস। আমাদের আরেকটা সমাস আছে, সেই সমাসটার নাম কি? দ্বিগু সমাস। এরপর হচ্ছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারক লোপী সমাস। এরপরে আমরা আসি কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। এরপর আমাদের বহুব্রীহি সমাস। আরেকটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের সমাস কত প্রকার? বলেন তো দেখি, সমাস কত প্রকার? সবাই একটু আমাকে কমেন্ট করে জান, সমাস কত প্রকার? সবাই একটু কমেন্ট করে জানান তো, সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। যদি অপশনে 4 প্রকার থাকে, 6 প্রকার যদি না থাকে, সেক্ষেত্রে 4 প্রকার আমরা ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষায় দেবো। এখন না, এখন আমাদের কোনো প্রকারভেদ আসে না। এখন যেটা আসে, সমাস মনে রাখার কবিতা। সমাস কিভাবে মনে রাখবো? আমাদের মনে থাকে না। আমরা সমস্ত পদ দেখে বুঝতে পারি না এটা কোন সমাস। আমরা মনে থাকে না। আগে আমরা চিনবো এটা কোন সমাস, এরপর আমরা এটার ব্যাস বাক্য করার চেষ্টা করব। ওকে, আমি একটা টেকনিক শিখাবো, 4 লাইনের একটা কবিতা। এই কবিতার মাধ্যমে আশা করি আপনি এইটা মনে রাখতে পারবেন। প্রথমে আমরা বললাম দ্বন্দ্বে উভয় পদ সমান। কি লিখলাম? দ্বন্দ্বে উভয় পদ সমান। দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে গাই কোন পদের গান? পরপদের গান। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে কি পাই? নতুন অর্থ পাই। অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে অব্যয়ীতে কোন পদ? পূর্বপদ বলে রাশেদ ভাই। আমি সে রাশেদ ভাই, ঠিক আছে? একটু খেয়াল করি, আমরা বলছি দ্বন্দ্বে উভয় পদ সমান। তার মানে দ্বন্দ্ব সমাসে কোন পদ সমান থাকবে? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুই পদই কি থাকবে? সমান অর্থ দিবে, সমান মিনিং দিবে। যদি আমি বলি বাবা মা, তাহলে বাবা মা আমাকে অনেক ভালোবাসে, তাহলে বাবাও ভালোবাসে, মাও ভালোবাসে। আমি কিন্তু কোনোটা বাদ দিতে পারতেছি না, বা কোনোটা কম গুরুত্বপূর্ণ এরকম নয়। আমি যদি বলি মাসি পিসি বাড়ি, আমি আর যাব না, তাহলে মাসির বাড়িও যাচ্ছি না, পিসির বাড়িও যাচ্ছি না। আমি যদি বলি যে আজকে বিকালের নাস্তায় চা বিস্কিট দিও, তাহলে চাও দিতে বলছি, বিস্কিটও দিতে বলছি। তাহলে যে সমস্ত পদগুলোতে আমরা দেখব যে পূর্বপদ এবং পরপদ সমান অর্থ পাচ্ছে, সেগুলোকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। এরপরে আসি দ্বিগু সমাস। দেখেন, দ্বিতকে গাই পরপদের গান। তাহলে দ্বি থেকে হচ্ছে দ্বিগু সমাস, ত থেকে তৎপুরুষ সমাস, ক থেকে হচ্ছে কর্মধারয় সমাস। এই 3টা সমাসে আমরা কোন পদের গান গাই? এই 3টা সমাসে আমরা পরপদের গান গাই। 3টা সমাসে আমরা কোন পদের গান গাই? পরপদের গান গাই। 1 নম্বরে যদি আমি বলি দ্বি থেকে হচ্ছে দ্বিগু সমাস, দ্বিতীয় ক্রমে কোনো সমাস নাই, এই দ্বি থেকে হচ্ছে দ্বিগু সমাস। এই ত থেকে হচ্ছে তৎপুরুষ সমাস, ত থেকে তৎপুরুষ সমাস। এই ক থেকে কি? এই ক থেকে হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয়
সমাস। তাহলে আমরা কি কি পাইলাম? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে কোন পদের গান গাই? তিনটা সমাসে আমরা পরপদের গান গাই, পরপদের গান গাই, পরপদের গান গাই। এরপর আমরা বলছি বহুব্রীহিতে নতুন অর্থ পাই। তার মানে বহুব্রীহি সমাসে আমরা কোন অর্থের প্রাধান্য পাই? বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কিছুই বোঝাবে না, না বুঝিয়ে নতুন একটা পদের প্রাধান্য পাওয়া যায়। তাহলে বহুব্রীহিতে আমরা কি পাই? নতুন অর্থ পাই। এরপর আসি অব্যয়ীতে। অব্যয়ীতে কি বলছে? অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য পাই? পূর্ব পদের প্রাধান্য পাই। অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য পাই? পূর্ব পদের প্রাধান্য পাইবে, পূর্ব পদের প্রাধান্য পাই। তাহলে আমরা বললাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে আমাদের গেল এই যে আমরা পড়াইলাম এতক্ষণ, এই টেকনিকটার মাধ্যমে ইনশাল্লাহ তুমি সবগুলো সমাস নির্ণয় করতে পারবে বা কোনটা কোন সমাস এটা বুঝতে পারবে। ওকে ওকে, সবাইকে কোথা থেকে যুক্ত আছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো সবাইকে আমরা এটা বুঝতে পারছি কিনা। তাহলে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বন্দ্বে পূর্বপদ এবং পরপদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। এটা মুখস্থ করে ফেলো আমার সাথে বলো। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে আমরা এই টেকনিকটার মাধ্যমে আশা করি সমাসের বেসিক বিষয়টা আমরা বুঝতে পারবো এবং কোনটা কোন সমাস এবং কোন সমাসে কোন বিষয়টা প্রাধান্য পায় এই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারবো। এখন কথা হচ্ছে, আমাকে বলতে পারেন ভাই দ্বিতীয়কে গাই বহু পরপদের গান, তাহলে দ্বিগু সমাসে যদি আপনি পরপদের গান গান বা তাহলে পরপদের প্রাধান্য পায়, তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা দ্বিগু সমাস, কোনটা তৎপুরুষ সমাস, কোনটা কর্মধারয় সমাস? এক্স্যাক্টলি আমি এই বিষয়গুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝাবো। প্রথমে আলোচনা করব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি একটু খেয়াল করি। দ্বন্দ্ব সমাস চেনার উপায় আমি যদি বলি, প্রথমে যদি বলি 1 নম্বর আমরা লিখব উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? উভয় পদ সমান, উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? উভয় পদ সমান সমান থাকবে, মানে কোনো পদ থেকে কোনো পদের গুরুত্ব কম নয়। এরপর আমরা লিখব সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, মাঝে মাঝে হাইফেন থাকে, প্রায় হাইফেন থাকে। প্রায় হাইফেন থাকে। এরপর ব্যাস বাক্য করার নিয়ম। ব্যাস বাক্য করার সময়, ব্যাস বাক্য করার সময় দুটি পদের মাঝে এবং ও আর বসে। দুটি পদের মাঝে কি বসে? এবং ও আর বসে, এবং ও আর বসে, এবং ও আর বসে। ওকে, তাহলে আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাসে কি কি বললাম। দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান, সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। ব্যাস বাক্য করার সময় দুটি পদের মাঝে এবং ও আর বসে ব্যাস বাক্য করা যায়। যেমন আমি যদি বলি, একটু খেয়াল করি এইখানে যদি আমি বলি বাবা মা, আপনাদেরকে আমি এক্সাম্পল লিখে দেখাই। আমি যদি বলি বাবা মা, আমি বললাম বাবা মা, বাবা মা, এটা হচ্ছে সমস্ত পদ। এটা কি? সমস্ত পদ। এখন বাবা মা যদি আমি বলি, বাবা মার ব্যাস বাক্য কি? তাহলে বাবা মা দুইটা দেখেন, বাবাও যেখানে গুরুত্ব সমান গুরুত্ব পায়, মাও সমান গুরুত্ব পাচ্ছে। তার মানে বাবা মা, এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হবে বাবা ও মা, বাবা ও মা। যদি আমি বলি মাসি পিসি, আমি যদি বলি মাসি পিসি, মাসি পিসি, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য হবে মাসি ও পিসি, মাসি ও পিসি, মাসি ও পিসি। ওকে,
তাহলে আমরা একটু এর পরের স্লাইডে একটু আসি, দেখি আমাদের এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো কি আছে? প্রকারভেদ আছে। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? একই শব্দের অর্থ একই অর্থ প্রাধান্য পাচ্ছে এরকম যদি থাকে সেগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। একই শব্দের প্রাধান্য পাচ্ছে এরকম যদি থাকে সেগুলোকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ওকে, এরপর একটু বলি মিলনার্থক, যেমন বললাম বাবা মা। তাহলে বাবা মা কি? বাবা মা সমান সমান বোঝাচ্ছে। আমরা বললাম চা বিস্কিট, চা বিস্কিট, চা বিস্কিট, বিস্কুট। তাহলে চা বিস্কুট কি? সমান অর্থ পাচ্ছে। আমি যদি বলি লাউ কুমড়া, লাউ, লাউ কুমড়া, লাউ কুমড়া, তাহলে লাউ কুমড়া কি? সবজি অর্থে একই অর্থে প্রাধান্য পাচ্ছে, তাহলে এগুলোকে বলবো মিলনার্থক দ্বন্দ্ব সমাস। বলছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, একটার বিপরীতে আরেকটা থাকবে। যেমন উঁচু নিচু, আমি যদি বলি উঁচু নিচু, উঁচু নিচু, ঠিক আছে। আয় ব্যয়, আয় ব্যয়, উঁচু নিচু, আয় ব্যয়। তারপর হচ্ছে জমা খরচ, এগুলো কি? এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক, বিপরীতার্থক। এরপর মাঝখানে এখানে আছে বিরোধার্থক। বিরোধার্থক, বিরোধার্থক কোনটা? বিরোধার্থক হচ্ছে একটার সাথে আরেকটা বিরোধপূর্ণ সম্পর্ক, মারামারি সম্পর্ক, কাটাকাটি সম্পর্ক যদি থাকে সেগুলোকে আমরা বলি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কোনটা? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস আমরা যদি বলি যে সাপে নেউলে, আমরা যদি বলি সাপে নেউলে, নেউলে, সাপে নেউলে। আমরা যদি বলি ওহি নকল, ওহি নকল, ওহি নকল, সাপে নেউলে, এগুলো হচ্ছে বিরোধপূর্ণ সম্পর্ক, একজনের সাথে আরেকজনের মারামারি সম্পর্ক, কাটাকাটি সম্পর্ক। তাহলে এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এরপর আসি অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসটা কি? যেগুলোকে অঙ্গ, শরীরের অঙ্গকে নির্দেশ করা হয় সেগুলোকে বলা হয় অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গকে নির্দেশ করলে সেগুলোকে বলা হয় অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। যেমন আমি বলি হাত পা, কি বললাম? হাত পা, হাত পা। তাহলে হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, তাহলে হাত পা। আমি যদি বলি চোখ কান, আমি বললাম চোখ কান, তাহলে চোখ একটা অঙ্গ, কান একটা অঙ্গ, চোখ কান, হাত পা, চোখ কান। আমি বললাম মাথা মুন্ডু, মাথা মুন্ডু, মাথা মুন্ডু। তাহলে মাথা মুন্ডু কি? মাথা মুন্ডু হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এরকম আর কি আছে? আর কি আছে? হ্যাঁ, দা কুমড়া একজন বলছে, দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া, দা কুমড়া বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাস? দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এরপর আসি বহুপদী দ্বন্দ্ব সমাস কোনটা? বহুপদী হচ্ছে একাধিক পদ থাকলে, দুইয়ের অধিক পদ থাকলে সেগুলোকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি মনে করেন বললাম নাক কান গলা বিশেষজ্ঞ। আমি বললাম নাক কান গলা, নাক কান গলা, কি বললাম? নাক কান গলা। তাহলে নাক কান গলা যখন বলছি তখন কি আছে? নাক কান গলা। তাহলে এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। এটা কিন্তু অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে না, যদিও সবগুলোই কি অঙ্গ, সবগুলোই কি অঙ্গ, কিন্তু এটা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে না। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে না। কেন হবে না? কারণ এখানে একাধিক পদ আছে, এর জন্য এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। এটাকে কি বলা হয়? বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। আর বহুপদ থাকলে সেগুলোকে আমরা কি বলবো? ব্যাস বাক্য করবো এইভাবে, নাক, নাক কমা কান ও গলা, নাক কান গলা। তাহলে নাক কান গলা এর ব্যাস বাক্য কি হবে? নাক কান ও গলা। নাজমুল হক লিখেছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল আফরিদ, জান্নাতুল জাফর, জান্নাতুল জাফর লিখেছে হাত পা। হাত পা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। লিও কামরুল হাসান ভাই টাঙ্গাইল থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ ভাই। আমাদের সাথে প্রিয়া যুক্ত আছে রাজবাড়ি থেকে, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। শায়লা ইসলাম যুক্ত আছে, লিখেছে কে বললো? আচ্ছা, এটা 12 প্রকার ফান করে বলছে। আমাদের সাথে মুইজ মুতাসিফ ইসলাম যুক্ত আছে, লিখেছে 6 প্রকার 6 প্রকার। ওকে, থ্যাংক ইউ। আমরা সবগুলো কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি। আমি তুমি সে, এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস, এগুলো অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস নয়। আমি তুমি সে, এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস, এগুলো এখানে আসবে না। আমরা একটু আসি, দেখো একটু। এরপর বলছি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস কি? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হচ্ছে আমরা যদি বলি 9 6, 9 6, 9 6, 9 6 আমার সাথে করো না, ঠিক আছে? 19 20,
মাপে 19-20 দিও না, তাহলে এগুলো হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। দুটি সর্বনামযোগী দ্বন্দ্ব সমাস হয়। দুটি সর্বনামযোগী দ্বন্দ্ব সমাস কীভাবে? যেমন আমি, তুমি, এগুলো হচ্ছে সর্বনামযোগী দ্বন্দ্ব সমাস। ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস হয়, যাওয়া আসা, ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস। বিশেষণযোগে দ্বন্দ্ব সমাস হয়, ভালো মন্দ, এগুলো হচ্ছে বিশেষণযোগে দ্বন্দ্ব সমাস হয়। আচ্ছা, এখন আসি অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কোনটা? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। অলুক মানে কি? বিভক্তি লোপ না পাওয়া। অলুক মানে কি? বিভক্তি লোপ না পাওয়া। আমাদের সাথে সাজিদুল ইসলাম সজীব যুক্ত আছেন রাজশাহী থেকে, থ্যাংক ইউ। কুষ্টিয়া থেকে যুক্ত আছে আমাদের নাজমুল হক ভাই, কুষ্টিয়া থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দেন। ওকে, আমরা বললাম অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাসে বললাম কি, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি বলি দুধে ভাতে, তাহলে দুধের শেষে দেখেন এখানে এ বিভক্তি আছে, ভাতের শেষেও এ বিভক্তি আছে। যখন ব্যাস বাক্য করতেছি এখানেও কিন্তু এ বিভক্তি রয়ে গেছে। তাহলে ব্যাস বাক্যে যখন এ বিভক্তি লোপ না পাবে, ব্যাস বাক্যে যখন বিভক্তি থেকে যাবে, তখন সেগুলোকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। এরপর একটু আসি জলে স্থলে, তাহলে জলের এখানেও দেখেন এই বিভক্তি আছে, আবার এইখানে ব্যাস বাক্য যখন করবো জলে ও স্থলে ব্যাস বাক্য এ বিভক্তি থাকবে। দেশে বিদেশে, দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। হাতে কলমে, হাতে ও কলমে, হাতে ও কলমে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি যখন লোপ না পাবে, বিভক্তি যখন লোপ না পাবে, তখন সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো অলুক সমাস। অলুক সমাস। এই অলুক সমাস আবার 3 জায়গায় হয়। যেমন আমার দ্বন্দ্ব সমাসে অলুক দ্বন্দ্ব সমাস, তারপর আমার তৎপুরুষ সমাসে অলুক তৎপুরুষ সমাস। আবার যখন বহুব্রীহি সমাসে যাব তখন হবে অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস। অঙ্গবাচক সমাস শুধু হাত লিখলে না, নাকি হাত পা? হাত পা কই? এই যে হাত পা, হাত পা, তাহলে হাত ও পা। চোখ কান, চোখ ও কান। মাথা মুন্ডু, মাথা ও মুন্ডু, ঠিক আছে? এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। সবাই কি ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন একটু আসি এর পরের স্লাইডে। আমরা দ্বন্দ্ব সমাস তো আমরা এতক্ষণ মোটামুটি আলোচনা করলাম। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, এই সমাসগুলো সবগুলো নিয়ে আমি আলোচনা করেছি এতক্ষণ আপনাদের সাথে। অলুক দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন একটু আসি, আমরা এক্সাম্পল নেই কিছু। কোন দ্বন্দ্ব সমাসে, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? একটু আমাকে বলেন তো, কোনটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে কোনটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ? কোনটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে কোনটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমরা এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন তো, এখানে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা গুচ্ছ পরীক্ষা আছে ভাই বোন, শশব্যস্ত, সিংহাসন, ত্রিফলা। এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ভাই বোন। রাইট অ্যান্সার কি হবে? ভাই বোন। ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে ভাই ও বোন, ভাই ও বোন, ভাই ও বোন। এরপর আসি, কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সমার্থক মানে কি? সম অর্থ প্রদান করে সেগুলোকে বলা হয় সমার্থক। সম অর্থ প্রাধান্য পায় সেগুলোকে বলা হয় সমার্থক। সেগুলোকে কি বলা হয়? সমার্থক। সমার্থক। তাহলে ভাই বোন, আমরা বললাম সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? এখানে সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? একটু সবাই বলেন তো দেখি, সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? আছে দুধে ভাতে, আছে কাগজপত্র, ভাই বোন, জমা খরচ। এখানে সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? 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 এখানে সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো, সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটি। আর দ্রুত ক্লাসটি বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনি একটু সবাই বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন। ওকে, সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটা? সমার্থক দ্বন্দ্ব সমাস কোনটা? একটু খেয়াল করি, একটা একটা করে প্রশ্ন আমরা এক্সপ্লেন করি। এখানে আছে দুধে ভাতে, তাহলে দুধের শেষে এ বিভক্তি আছে, ভাতের শেষে এ বিভক্তি আছে, তাহলে দুধে ভাতে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য হবে দুধে ও ভাতে। আসি ভাই বোন। ভাই বোন হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস। জমা খরচ, জমার বিপরীতে খরচ।
জমার বিপরীতে হয় খরচ, তাহলে এটা বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে কাগজপত্র। তাহলে কাগজ যে অর্থ বোঝায়, পত্র একই অর্থ বোঝায়, তাহলে এটা কোন অর্থ হবে? এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস। যারা সমার্থক দ্বন্দ্ব সমাস রাইট অ্যান্সার দিচ্ছেন তারা নিজেদের জন্য নিজের একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, এইভাবে একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন। আমি যেভাবে কমেন্ট করেছি একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, আর আমাদের লাইভটাতে একটা রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট দেন এবং কমেন্টে লাভ রিয়েক্ট কমেন্ট করেন। যাদের প্রশ্ন সঠিক হয়েছে, এই যে কাগজপত্র যাদের উত্তর সঠিক হয়েছে তারা একটু লাভ রিয়েক্ট কমেন্ট করেন। ওকে, এরপর আসি, বলছে হাট বাজার কোন ধরনের দ্বন্দ্ব সমাস? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দেখেন হাট বাজার, আচ্ছা হাট বলতে আমরা যেই বিষয়টাকে বুঝি, বাজার বলতে কি আমরা অন্য আরেকটা বিষয় বুঝি? হাট বাজার, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? মিলনার্থক, বিরোধাত্মক, নাকি বিপরীতাত্মক, নাকি সমার্থে? হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? 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 তাহলে একটু খেয়াল করি, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সবাই একটু কমেন্ট করেন তো। আমরা দেখতে পাচ্ছি শায়লা ইসলাম লিখেছে, লাভ রেক দিয়েছে, তার মানে উত্তর সঠিক হয়েছে। নাজমুল হক উত্তর সঠিক হয়েছে দেখলাম। মুইজ মোতাজ ইসলাম, তোমার উত্তরটা ভুল হয়েছে ভাই, তোমার উত্তর রাইট অ্যান্সার হবে খ, ওইটা অপশন খ হবে। মিলনার্থে, মিলনার্থে নাজমুল হক লিখেছে মিলনার্থে। মিলনার্থে, মিলনার্থে কিভাবে হয়? হাট বাজার, হাট বাজার, হাট বাজার, হাট বাজার। মিলনার্থক অপশনে নাই, আছে আছে। মিলনার্থক কোনটা হয় আমি একটু বুঝাই। আমাদের সাথে যুক্ত আছে শারমিন সুলতানা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সালাম গ্রহণ করছি। আমাদের সাথে আরও যুক্ত আছে জান্নাতুল জাফর, জান্নাতুল জানিফার, জানিফার আচ্ছা ঠিক আছে। শাহানার যুক্ত আছে আমাদের সাথে, মাহিমা যুক্ত আছে। তা আমি একটু বলি, দেখো মিলনার্থক কিভাবে হয়। এটা মিলনার্থক হবে না, কারণ আমরা জানি বৈবাহিক সূত্রে আবদ্ধ অথবা একই রকম অর্থে আবদ্ধ শব্দগুলোকে আমরা বলি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে সমার্থক যদি আমি বলি, সমার্থ রাইট অ্যান্সার হবে। কিভাবে? যেমন দেখো হাট যেই শব্দে ব্যবহৃত হয়, বাজার একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে হাট যেই জিনিস, বাজার একই জিনিস, তাহলে এটা একটা সমার্থক শব্দ। একটা সমার্থক আরেকটা। যেমন কাগজপত্র, এর আগের অপশনে আমরা বলেছিলাম কাগজপত্র। কি বলেছিলাম? কাগজপত্র। আমরা একটু দেখি আর প্রিভিয়াস কোশ্চেনটা, কাগজপত্র। তাহলে কাগজ যেই জিনিস, পত্র একই জিনিস। তার মানে এটা যদি সমার্থক দ্বন্দ্ব সমাস হয়, তাহলে এর পরেরটা অফকোর্স কি হবে? এটাও সমার্থক দ্বন্দ্ব সমাস, এটাও সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে এখন আগের মতো আবার কাজ করো, যারা উত্তর সঠিক দিছো তারা লাভ রিয়েক্ট কমেন্ট করবা, আর যারা উত্তর ভুল দিছো তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করবা। ওকে, যারা উত্তর ভুল দিছো তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করো, নিজেরাই নিজেকে যাচাই করো। ওকে, এরপর আসি দা কুমড়া। দা কুমড়া, দা কুমড়া কোন সমাস? দা কুমড়া কোন সমাস? আচ্ছা দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? কাটাকাটি সম্পর্ক। দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? কাটাকাটি সম্পর্ক। আচ্ছা আজকে আমরা একটু কুমড়াজনিত সমস্যাগুলো সমাধান করে দেব। কুমড়া, এই যে কুমড়া, কুমড়াজনিত সমস্যা আছে, যেমন লাউ কুমড়া মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া কোন ধরনের দ্বন্দ্ব সমাস? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? সবাই একটু কমেন্ট করে জানাই তো, দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান, দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? সবাই একটু কমেন্ট করে জানান, দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? ওকে, দায়ের সাথে কুমড়ার কি সম্পর্ক? দায়ের সাথে কুমড়ার সম্পর্ক হচ্ছে কোপাকুপি সম্পর্ক, মারামারি সম্পর্ক, একটা বিরোধপূর্ণ সম্পর্ক। যেহেতু বিরোধপূর্ণ সম্পর্ক, তাই এটা হবে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। মনে রাখবেন, দা কুমড়া বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস, দা কুমড়া বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। লাউ কুমড়া সবজি, দুইটা একই জিনিস, সবজি অর্থে বোঝায়, তার মানে এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আর যদি বলা হয় চাল কুমড়া, চালে জন্মায় যে কুমড়া বা চালে জন্মানো যে কুমড়া, সেটা হচ্ছে কুমড়াকে বোঝাচ্ছে, চালকে বোঝায় না, তার মানে পরপদের অর্থের প্রাধান্য পায়, তার মানে সেটা হবে কর্মধারয় সমাস। ওকে, একটু আসি বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। রাইট অ্যান্সার কি? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আসি দ্বিগু সমাস। এখন আমরা আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস জানার কিছু কৌশল আছে। আমরা প্রথমে পড়াইছিলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক বলছিলাম, দ্বিতকে কোন পদের গান গাই? পরপদের গান গাই। দ্বিতকে কোন পদের গান গাই? পরপদের গান গাই। দ্বি থেকে হচ্ছে দ্বিগু সমাস। দ্বি থেকে কি সমাস? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস চেনার উপায় কি? দ্বিগু সমাস 1 নম্বর চেনার উপায় হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান, পরপদ প্রধান। দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে পরপদ প্রধান। এরপর আমরা বললাম আরেকটা চেনার উপায় কি? দ্বিগু সমাস চেনার আরেকটা উপায় হচ্ছে দ্বিগু সমাসে শুরুতে সংখ্যা থাকবে, সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে।
শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। তাহলে আমরা যদি বলি শুরুতে সংখ্যা এবং পরপদের অর্থ প্রধান, তার মানে এটা হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাস। শুধু সংখ্যা দেখলেই কখনো ভাইবেন না এটা দ্বিগু সমাস। শুরুতে সংখ্যা, শেষে পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন আমি যদি বলি নবরত্ন, একটু খেয়াল করেন, আমি লিখলাম নবরত্ন। তাহলে একটু খেয়াল করি নবরত্ন, নবরত্নতে আমরা যদি খেয়াল করি দেখবো এখানে রত্নটাই আসল, রত্নটাই কি আসল, আর নব মানে হচ্ছে সংখ্যা। তাহলে শুরুতে সংখ্যা আছে, শুরুতে সংখ্যা আছে, শেষে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা একটা দ্বিগু সমাস। এর ব্যাস বাক্য করার নিয়ম খুব ইজি। আমরা লিখবো ব্যাস বাক্য করার সময়, ব্যাস বাক্য করার সময় ব্যাস বাক্য করার সময় কি থাকবে? শেষে সমাহার থাকে, শেষে সমাহার যুক্ত হয়, সমাহার যুক্ত হয়, যুক্ত হয়, শেষে কি হয়? সমাহার যুক্ত হয়, শেষে সমাহার যুক্ত হয়, শেষে সমাহার যুক্ত হয়, শেষে সমাহার যুক্ত হয়। আমরা কি সবাই বুঝছি? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এখন পর্যন্ত সবাইকে ক্লিয়ার? সবাইকে কমেন্ট করে জানাই। ওকে, একটু আসি। এরপর বললাম নবরত্ন, কি লিখলাম? নবরত্ন। তাহলে নবরত্ন মানে হচ্ছে নয়, নয় আর হচ্ছে রত্ন, রত্নটা হচ্ছে আসল। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে নব, অথবা এখানে ব্যাস ব্রেকেট আমরা লিখে দিতে পারি নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার, সমাহার, নবরত্নের সমাহার। আমি যদি বলি পঞ্চবটি, আমি যদি বলি পঞ্চবটি, আমি বললাম পঞ্চবটি, পঞ্চবটি, পঞ্চবটি। তাহলে কি হবে? পঞ্চ অথবা পাঁচ, পাঁচ বটের সমাহার, বটের সমাহার, পঞ্চ অথবা পাঁচ বটের সমাহার। আমরা যদি বলি ষড় ঋতু, আমরা বললাম ষড় ঋতু, ষড় ঋতু। তাহলে কি হবে? ছয় ঋতুর সমাহার। কি হবে? ষড়, ষড় অথবা ছয়, ষড় অথবা ছয় ঋতুর সমাহার, ঋতুর সমাহার, সমাহার, সমাহার। আমি যদি বলি সপ্তাহ, সপ্তাহ, সপয়ত আকার হ, সপ্তাহ মানে কি? 7 দিনের সমাহার, 7 অহ বা 7 দিনের, সপ্ত অহ, সপ্ত অহ বা 7, সপ্ত অথবা 7 অহের সমাহার, অহ মানে হচ্ছে দিন, অহের সমাহার। এরকম যদি আমি বলি শতাব্দী, শত অব্দের সমাহার। আমি যদি বলি 7 সাগর, 7 সাগরের সমাহার। তাহলে আমরা এইগুলো খুব ইজিলি আমরা ক্লিয়ার করতে পারবো। সবাই কি ক্লিয়ার? দ্বিগু সমাস সবাই কি ক্লিয়ার? দ্বিগু সমাস সবাই কি ক্লিয়ার? নয় রত্নের সমাহার, থ্যাংক ইউ। 5 বটের সমাহার, ঠিক আছে, পঞ্চবটি, ওকে, থ্যাংক ইউ। আমরা সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, ওকে। এরপর একটু আসি, দেখেন তো বলছে নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ। এখানে কাহিনী আছে, এখানে দেখেন তে পায়া লেখা আছে, তে পায়া, চৌচালা, 4 হাতি, তে মাথা। একটু খেয়াল করি, তে পায়া, তে পায়া মানে দিয়ে কি বোঝায়? টুলকে বোঝায়। টুলের কয়টা পা থাকে? 3টা পা থাকে। তে পায়া, 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 তে পায়া। আমার কথা হচ্ছে শুরুতে সংখ্যা এবং শেষে সমাহার থাক, মানে শেষে পরপদের অর্থের প্রাধান্য পাইলে সেটা হবে দ্বিগু সমাস। আবার শুরুতে সংখ্যা পরপদের অর্থের প্রাধান্য পায় না, নতুন একটি অর্থের প্রাধান্য পায়, তাহলে হয়ে যাবে বহুব্রী। শুরুতে সংখ্যা, শেষে সংখ্যা হবে দ্বন্দ্ব। তার মানে আমাকে সংখ্যা দেখলেই বুঝতে হবে যে এটা কাহিনী আছে। আমরা সংখ্যা দেখলেই দ্বিগু সমাস দিয়ে দেওয়া যাবে না। তারপরে শুরুতে সংখ্যা, শেষে দেখেন সে সবগুলোতে শুরুতে সংখ্যা আছে, শেষে পায়া দেয়া আছে। মানে তে পায়া মানে হচ্ছে টুলকে বোঝায়, চৌকিকে বোঝায়। 3 পা আছে যার, 3 পা আছে যার, তার মানে এটা কি হবে? এটা হবে না। বলছে চৌচালা, 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 চৌচালা। আমি যদি বলি দোতালা, আমি যদি বলি দোতালা, 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 তার মানে কি বলবেন? 2 তালার সমাহার? না ভাই, 2টা তালা, তালা রুমের সামনে যে তালা আছে ওই তালাকে বুঝাচ্ছে না। এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে 2 তালা বিল্ডিং, বিল্ডিংকে বুঝাচ্ছে। তার মানে পূর্বপদ এবং পরপদকে না বুঝিয়ে নতুন একটা অর্থকে বুঝালে সেগুলোকে বলা হয় বহুব্রী সমাস। তার মানে চৌচালা দিয়ে চৌও বুঝায় না, চালাও বুঝায় না, কি বুঝায়? একটা ঘরকে বুঝায়। 4 চাল আছে যার, তার মানে এটাও হবে না, এটাও হবে বহুব্রী সমাস। এবার 4 হাতি, এখানে কি 4টা হাতিকে বুঝাচ্ছে? না, 4 হাতি গামছাকে বুঝাচ্ছে, তার মানে এটাও হবে না। রাইট অ্যান্সার হবে তে মাথা, 3 মাথা আছে যার। ওকে,
এরপর একটু আসি, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এরপর একটু আসি, পঞ্চনদ। পঞ্চনদ, এই সমস্ত পদটি কোনটি? পঞ্চনদীর সমাহার। পঞ্চনদের সমাহার, রাইট অ্যান্সার হবে পঞ্চনদের সমাহার। এরপর বলছে নিচের কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ? তার মানে আমাকে বলছে দ্বিগু সমাস খুঁজে বের করো। দ্বিগু সমাজ খুঁজে বের করো। দ্বিগু সমাস খুঁজে বের করো। এখানে বলছে দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর, তেপান্তর। একটু খেয়াল করি, অন্তর শব্দের শেষে থাকলে এগুলো অনেক সময় আমাদের হয় নিত্য সমাস। তার মানে এই তিনটা, দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর, তিনটাই হচ্ছে নিত্য সমাস। এখানে রাইট অ্যান্সার হচ্ছে তেপান্তর। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে তেপান্তর। তিন প্রান্তের সমাহার। তিন প্রান্তের সমাহার। তিন প্রান্তের সমাহার। তিন প্রান্তের সমাহার। তেপান্তর কি হবে? তিন প্রান্তের সমাহার। বলছে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? বলছে ত্রিকাল, দ্বীপ, একচোখা, পরোক্ষ। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে জানান তো 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান তো 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? নয় নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে ত্রিকাল। ত্রিকাল, তিন কাল আছে যার, হবে কি? ত্রিকাল। এরপর একটু আসি তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারক লোপী সমাস। তাহলে আমরা বলছিলাম দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে গাই পরপদের গান। এই যে ততে চলে আসছি আমরা, ততে চলে আসছি, তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারক লোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। তৎপুরুষ সমাস কারক লোপী কেন? কারণ কারকে বিভক্তি আছে, তৎপুরুষ সমাসও বিভক্তি আছে। কারণ তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কত প্রকার? সবাই বলেন কয় প্রকার? 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। কি কি আছে? দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এছাড়া আছে 9 উপপদ এবং অলুক তৎপুরুষ সমাস। যেমন দেখি যে তৎপুরুষ সমাসগুলো, যেমন দ্বিতীয় তৎপুরুষ সমাস, এখানে কে থাকবে? কে রে বিভক্তি থাকবে। কে রে এরে বিভক্তি থাকবে। যেমন আমরা যদি বলি বিপদকে আপন্ন, তাহলে বিপদ আপন্ন, তাহলে এখানে কে বিভক্তি আছে। যখনই আমরা দেখবো এখানে কে বিভক্তি আছে, তার মানে এটা হবে তৎপুরুষ সমাস। তারপর আছে দ্বারা দিয়ে কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক যদি আমাদের শব্দের মাঝখানে ব্যাস বাক্যে থাকে, তাহলে আমরা বলবো, যেমন আমরা যদি বলি মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, মধু দিয়ে মাখা, মধু মাখা, তাহলে এগুলো হবে তৃতীয় তৎপুরুষ সমাস। কে রে জন্য নিমিত্তে, এগুলো থাকলে কি হবে? তৎপুরুষ সমাস, আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এখন কথা হচ্ছে ভাই, এইখানেও কে রে আছে, এইখানেও কে রে আছে, তাহলে আমরা বুঝবো কিভাবে এটা চতুর্থী না দ্বিতীয়া? চতুর্থী না দ্বিতীয়া? খেয়াল করেন, এখানে কে রে যদি সাধারণ অর্থে থাকে, কোন অর্থে থাকে? সাধারণ। সাধারণ অর্থে যদি কে রে থাকে, তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। সাধারণ অর্থে থাকলে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন আমি যদি বলি বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, তাহলে সাধারণ অর্থ বোঝাচ্ছে। কিন্তু দান অথবা ভক্তি অর্থে যদি কে রে থাকে, কি বললাম? দান অথবা ভক্তি অর্থে, দান অথবা ভক্তি অর্থে যদি থাকে, তাহলে এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন আমি যদি বলি গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি, আমি বললাম গুরু ভক্তি, তাহলে গুরু ভক্তি কি? গুরুকে ভক্তি। তাহলে এখানে দেখেন, এখানে কে বিভক্তিটা আছে, ব্যাস বাক্য আমরা বললাম গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, তাহলে এখানে কে বিভক্তি আছে। তাহলে কে বিভক্তিটা কিভাবে আছে ভাই? এটা দান অথবা ভক্তি অর্থে আছে। যেহেতু ভক্তি অর্থে, তার মানে এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। একইভাবে আমরা যদি বলি রান্নাঘর, রান্নার জন্যে ঘর, আমরা যদি বলি রান্নাঘর, কোন সমাস? রান্নাঘর হবে চতুর্থী তৎপুরুষ সমাস। রান্নার জন্য ঘর। আমরা বললাম হজ যাত্রা, হজের জন্য যাত্রা, হজ যাত্রা। আমরা যদি বলি ছাত্রাবাস, ছাত্রের জন্য বাস, ছাত্রাবাস। পাগলা গারদ, পাগলের জন্য গারদ, পাগলা গারদ। আমরা বললাম বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। এগুলো হবে সবগুলো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। পার্থ আমাদের সাথে যুক্ত হয়েছে, লিখেছে জিলাপি পার্থ আসছি স্যার, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দাও পার্থ। ওকে, এরপর একটু আসি পঞ্চমী তৎপুরুষ সমাস।
পঞ্চমী তৎপুরুষে কি আছে? হতে থেকে চে, হতে থেকে চে। যেমন আমরা যদি বলি জেল পলাতক, তাহলে জেল থেকে পলাতক। আমরা যদি বলি জেল মুক্তি, জেল থেকে মুক্তি। আমরা যদি বলি দেশ পলাতক, দেশ হতে পলাতক, তাহলে এগুলো কি? হতে থেকে চে, এগুলো হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসি রয়ের, রয়ের থাকলে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। রয়ের থাকলে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। এরপরে এ অন্তস্থিরতে, এগুলো থাকলে হবে সপ্তমী তৎপুরুষ সমাস। এছাড়া আছে নয়, শব্দের শুরুতে যদি অ থাকে অথবা ন অথবা নেই, নেই এরকম থাকে বা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হয় নয় তৎপুরুষ সমাস। আমরা এক্সপ্লেনেশনে আসবো। এরপর আসে উপপদ তৎপুরুষ সমাস। এখানে প্রকৃতি প্রত্যয় আমাদের এইরকম আসে, এরকমভাবে আমরা প্রকৃত প্রত্যয় ছাড়া যদি আমি উপপদ তৎপুরুষ সমাস বুঝাই, আপনারা বুঝবেন না। তবে আমি একটা কথা বলে দেই, যে কোনো এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ বা এক কথায় প্রকাশ এরকম শব্দ যত পাবেন সবগুলোই হবে আমাদের এই উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমি যদি বলি সত্য কথা বলে যে, সত্যবাদী, উপপদ তৎপুরুষ সমাস। আমি যদি বলি যে পকেট মারে যে, পকেট মার, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, উপপদ তৎপুরুষ সমাস। যে নারী হাসি সুন্দর, সুস্মিতা, উপপদ তৎপুরুষ সমাস। যে নারী হাসি পবিত্র, তাকে কি বলা হয়? সুচিস্মিতা, উপপদ তৎপুরুষ সমাস। যে নারী সুন্দর বাক্য বলে, সুন্দর বাক্য বলে, তাকে বলা হয় যে নারীর কি বলে, যে নারী প্রিয় বাক্য বলে, তাকে বলা হয় প্রিয়ংবদা। তাহলে এটা কোন তৎপুরুষ সমাস হবে? উপপদ তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সমাস আমাদের তো এই পর্যন্ত শিখলাম। এখন বিভক্তি লোপ না পেলে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। ওকে, আমরা এরপরে আসি, দেখি বলছে বৈষম্য বিরোধী শব্দটি সমাস নিষ্পন্ন, সমাস কিভাবে হয়েছে? বৈষম্যের বিরোধী। একটু খেয়াল করি, এটা আসছে আমাদের গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপিট হয়েছে। দেখেন, বৈষম্য বিরোধী, আমরা বললাম বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী। তাহলে এটার ব্যাস বাক্য কি? এটা ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী। তাহলে বৈষম্যের সাথে কি আছে এখানে? বৈষম্যের সাথে এখানে কি আছে? বৈষম্যের সাথে এখানে এর বিভক্তি আছে, এর বিভক্তি আছে। তাহলে এই বিভক্তিটাকে আমরা কি বলবো? র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তার মানে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমাকে বলছে যে এটা কি সমাস? এটা হবে তৎপুরুষ সমাস। কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তার মানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হবে অপশন খ। রাইট অ্যান্সার কি? অপশন খ। এরপর বলছে পঙ্কজ, পঙ্কজ আমরা একটু আগে বলছিলাম এক কথায় প্রকাশ থাকলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ থাকলে কি? উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমরা বলছি পঙ্কজ, পঙ্কজের ব্যাস বাক্য কি? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, জন্মে যা হবে কি? পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাকে কি বলা হয়? পঙ্কজ। তাহলে এটা কোন তৎপুরুষ সমাস? এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ সমাস। সবাই একটু কমেন্ট করেন রাইট অ্যান্সার কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। এরপর আসি গণ অভ্যুত্থান। এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে গণের অভ্যুত্থান, গণের, গণের অভ্যুত্থান, অভ্যুত্থান কি হবে? গণের অভ্যুত্থান, গণের অভ্যুত্থান। তাহলে এখানে আমরা দেখতে পারি গণের, গণের এখানে কি আছে? এখানে কি আছে? এখানে আছে এর বিভক্তি। কি আছে? এর বিভক্তি। তাহলে রয়ের থাকলে কোন বিভক্তি যেন? রয়ের থাকলে কি হয়? রয়ের থাকলে হয় ষষ্ঠী বিভক্তি। রয়ের হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কি তৎপুরুষ সমাস? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমাকে প্রশ্ন করছে এটা কিভাবে গঠিত হয়েছে? এই শব্দটা গঠিত হয়েছে সমাসের মাধ্যমে। রাইট অ্যান্সার সমাস। রাইট অ্যান্সার কি? সমাস। তাহলে আমাকে একটু বলেন তো যে 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ওকে, এরপর একটু আসি গাছ পাকা। কি লেখা আছে? গাছ পাকা, গাছ পাকা, গাছ পাকা, গাছ পাকা। এটার ব্যাস বাক্য কি? খেয়াল করি, গাছ পাকা, গাছে পাকা, গাছ পাকা। এটার ব্যাস বাক্য হচ্ছে গাছে, গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা। তাহলে গাছের সাথে কি আছে? এ বিভক্তি আছে। গাছের সাথে কি আছে? এ বিভক্তি আছে। তাহলে এ বিভক্তি থাকলে কি? আমরা জানি এ
অন্তস্তীয় আর হচ্ছে তে, এ অন্তস্তীয় তে, এগুলো থাকলে কি বিভক্তি হয়? এগুলো থাকলে হয় এ অন্তস্তীয়তে হচ্ছে সপ্তমী বিভক্তি, এ অন্তস্তীয়কে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি থাকলে এটা কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। আমাকে বলছে যে গাছে পাকা এটা কোন সমাস? গাছে পাকা এটা কোন সমাস? বলেন তো এটা কোন সমাস হবে? রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? বলছে গাছে পাকা কোন সমাস? তৎপুরুষ দ্বন্দ্ব, তৎপুরুষ দ্বন্দ্ব অব্যয়ভাব না বহুব্রী? তৎপুরুষ দ্বন্দ্ব অব্যয়ভাব না বহুব্রী? তৎপুরুষ 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 অব্যয়ভাব না বহুব্রী? কোনটা হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 13 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। সবাই সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দীপ দীপ লিখেছে দীপানিক না ভাই, এটা বহুব্রী না, এটা তৎপুরুষ সমাস হবে। কারণ গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা এ বিভক্তি আছে এখানে, এ বিভক্তি, এ অন্তস্তীয়তে, এই বিভক্তিগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। আর বিভক্তি থাকলে হবে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। গাছ পাকা, গাছে পাকা। অলুক তৎপুরুষ সমাস কখন হতো? যদি এখানেও বিভক্তি থাকতো, এখানেও বিভক্তি থাকতো, তখন আপনি অলুক লিখতে পারতেন। এটা রাইট অ্যান্সার হবে গাছ পাকা, তৎপুরুষ সমাস। ওকে, এরপর একটু আসি। চোখের বালি, চোখের বালি এইটা আপনি বলতে পারেন অলুক তৎপুরুষ সমাস। চোখের বালি, তাহলে এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে চোখের, জাস্ট একটা স্পেস দিবেন, লিখবেন বালি, এটা দিবেন বালি। তাহলে চোখের বালি, এটা রাইট অ্যান্সার কি? এটা হবে অলুক তৎপুরুষ সমাস। এখন কথা হচ্ছে ভাই, এটা অলুক তৎপুরুষ সমাস, এটা বহুব্রী সমাসও তো হয়। হ্যাঁ, দুইটাই হয়, দুইটাই হয়। আমাদের সমাসের ক্ষেত্রে অনেকগুলো সমাস আছে যেগুলো দুইটাই হয়, দুইটা হয়। হ্যাঁ, অনেকগুলো আছে দুইটা হয়। চোখের বালি এটা অলুক তৎপুরুষ সমাসও হবে, আবার বহুব্রী সমাসও হয়। ওকে, এরপর একটু আসি হজ যাত্রা, হজ যাত্রা। তাহলে হজ যাত্রা এটা কি হবে? হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা, হজের হজের জন্য যাত্রা, হজের হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা। তাহলে আমাকে বলেন তো এই হজ যাত্রা, এটা 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 হজের জন্য যাত্রা, তাহলে এখানে কি আছে? জন্য আছে, জন্য আছে। তাহলে জন্যটা কি? আমরা জানি যে জন্য যদি থাকে, আমাদের যদি জন্য থাকে, তাহলে জন্য থাকলে এটা কোন বিভক্তি? বলেন তো দেখি কোন বিভক্তি? আমরা একটু আগে পড়াইছিলাম, এটা কোন বিভক্তি বলেন? জন্য থাকলে, জন্য থাকলে এটা এটা কোন তৎপুরুষ সমাস হবে? দেখেন এইখানে একটু একটু খেয়াল করেন যে আমরা বলছিলাম কে রে জন্য নিমিত্তে থাকলে কি হবে? থাকলে হবে চতুর্থী তৎপুরুষ সমাস। বলছিলাম রান্নাঘর, তারপর হচ্ছে বিয়ে পাগলা, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পড়েছিলাম ছাত্রাবাস, তারপর হচ্ছে আর পড়েছিলাম পাগলা গারদ। এগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের, এগুলো ছিল আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। তার মানে এটা রাইট অ্যান্সার কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। যাদের উত্তর সঠিক হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, যাদের উত্তর ভুল হয়েছে তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করবেন। যাদের উত্তর সঠিক হয়েছে তারা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, আর যাদের উত্তর ভুল হয়েছে তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করেন। যারা কমেন্ট করেনই নাই তারা দুইটা স্যাড রিয়েক্ট কমেন্ট করেন। থ্যাংক ইউ। ওকে, এরপর একটু আসি। বলছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে 5 প্রকার, 5 ধরনের। একটু খেয়াল করি 5 ধরনের। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। 2 নম্বর হচ্ছে উপমিত, উপমিত কর্মধারয় সমাস। 3 নম্বর হচ্ছে উপমান, উপমান। এবং আমরা যদি বলি আরেকটা হচ্ছে রূপক, রূপক। আরেকটা হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই হচ্ছে আমাদের সমাস। আমরা ইনশাল্লাহ ক্লাসে একটা আলোচনা করব। আমরা প্রথমে সাধারণ কর্মধারয় সমাস নিয়ে একটু আলোচনা করি। সাধারণ কর্মধারয় সমাসটা কি? সাধারণ কর্মধারয় সমাসটা কি? সাধারণ কর্মধারয় সমাস বলছে বিশেষ্য এবং বিশেষণ, মানে হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ যদি একত্রিত হয় সেগুলোকে আমরা বলি সাধারণ কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি আলু সিদ্ধ, আমি বললাম
আলু সিদ্ধ। তাহলে আলু হচ্ছে নাউন, আর সিদ্ধটা কি? সিদ্ধটা হচ্ছে অ্যাজেটিভ। সিদ্ধটা কি? অ্যাজেটিভ। সিদ্ধটা হচ্ছে অ্যাজেটিভ। সিদ্ধটা হচ্ছে অ্যাজেটিভ। তাহলে নাউন প্লাস অ্যাজেটিভ আলু সিদ্ধ যদি হয় তাহলে সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। আমরা বললাম বিশেষণ প্লাস বিশেষ্য মানে হচ্ছে অ্যাজেটিভ প্লাস নাউন। আমরা যদি বলি পাকা আম, আমরা বললাম পাকা আম, পাকা আম, পাকা আম। তাহলে পাকাটা হচ্ছে কি? পাকাটা হচ্ছে অ্যাজেটিভ, আমটা কি? আমটা হচ্ছে নাউন। তাহলে এটা কি হবে? এটা হবে সাধারণ কর্মধারয় সমাস। বিশেষণ প্লাস বিশেষণ যদি আমাদের এরকম থাকে, কোনো দুইটা গুণের নাম যদি একত্রে থাকে, সেগুলোকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। ক্রিয়া প্লাস ক্রিয়া থাকলে হবে সাধারণ কর্মধারয় সমাস। এখন একটু আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা থাকে, উপমান উপমিত, আর একটা হচ্ছে রূপক। উপমান উপমিত রূপক, উপমান উপমিত রূপক, এই বিষয়টা থেকে সবচেয়ে বেশি আমাদের কনফিউশন থাকে এবং এখান থেকেই অধিকাংশ পরীক্ষা প্রশ্নগুলো আসে। সবাই যারা যারা যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা একবার শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, একটু খেয়াল করি। আমরা বলছিলাম উপমান উপমিত রূপক। উপমান উপমিত রূপক, প্রথমে যদি আমি বলি উপমান কর্মধারয় সমাস, এই উপমান কর্মধারয় সমাসে কি থাকে? উপমান কর্মধারয় সমাসে থাকে সত্য তুলনা। সত্য তুলনা। উপমান কর্মধারয় সমাসে কি থাকবে? উপমান কর্মধারয় সমাসে থাকবে সত্য তুলনা। সত্য তুলনা বোঝাবে, এখানে সত্য তুলনা থাকবে, সত্য তুলনা থাকবে। আচ্ছা, উপমিত কর্মধারয় সমাসে কি থাকে? উপমিত কর্মধারয় সমাসে, উপমিত কর্মধারয় সমাসে থাকে, এখানে থাকে মিথ্যা তুলনা। মিথ্যা তুলনা, এবং এই মিথ্যা তুলনাটা হয় দৃশ্যমান। কি হয়? দৃশ্যমান। দৃশ্যমান মিথ্যা তুলনা। দৃশ্যমান মিথ্যা তুলনা। রূপক কর্মধারয় সমাসে কি হয়? এখানে মিথ্যা থাকবে, মিথ্যা থাকবে এবং অদৃশ্য থাকবে। যার সাথে তুলনাটা হবে সেটা হবে অদৃশ্য। অদৃশ্য, মিথ্যা এবং অদৃশ্য থাকলে সেগুলোকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। কি বলবো? রূপক কর্মধারয় সমাস। যেমন প্রথমে আমরা যদি বলি রক্তলাল, আমরা বললাম রক্তলাল। রক্তলাল, আচ্ছা রক্তের রং কি লাল হয়? আমাকে বলেন তো দেখি। রক্তলাল, রক্তলাল, আমি শুরুতে লিখলাম রক্তলাল, আমি লিখলাম রক্তলাল। তাহলে রক্তের রং কি লাল হয় কিনা আমাকে বলেন তো দেখি। রক্তের রং কি লাল হয়? রক্তের রং কি লাল হয়? সবাই একটু বলেন, সবাই একটু কমেন্ট করে জানেন তো। রক্তলাল, 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 রক্তের রং কেমন হয়? লাল হয় কিনা? যেহেতু সত্য তুলনা, তার মানে এটা হবে উপমান কর্মধারয় সমাস। আমি যদি বলি কাজল কালো, তাহলে কাজলের রং কেমন হয়? কাজলের রং কালোই হয়, তার মানে এটা সত্য কথা। কাজল কালো, এটা হবে উপমান কর্মধারয় সমাস। আমি যদি বলি তুষার শুভ্র, আমি বললাম তুষার, তুষার শুভ্র, তাহলে তুষারের রং কিরকম হয়? শুভ্রই হয়, তার মানে এটা হবে সাদা। তুষারের রং শুভ্র বা সাদাই হয়, উপমান কর্মধারয় সমাস। আমি বললাম অরুণ রাঙা, আমি বললাম অরুণ রাঙা, তাহলে অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণ মানে কি? সূর্য। তাহলে অরুণ কেমন হয়? অরুণ রঙিন হয়। সূর্য কেমন হয়? রঙিন হয়, তার মানে এটা কি? উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, তার মানে অরুণ রাঙা হবে উপমান কর্মধারয় সমাস। তুষার শুভ্র উপমান কর্মধারয় সমাস। ওকে, এরপর একটু আসি। বলছে মিথ্যা এবং দৃশ্যমান তুলনা। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ফুলকুমারী। আমি যদি বলি ফুলকুমারী, ফুলকুমারী, একটু খেয়াল করেন, কুমারী, ফুলকুমারী। আচ্ছা, একটা কুমারী মেয়ে কি কখনো ফুল হইতে পারে? একটা মেয়ে কি কখনো ফুল হইতে পারে? যতই সুন্দর হোক সে কি কখনো ফুল হইতে পারে? পারে না, এটা মিথ্যা কথা। তার মানে ফুলকুমারী এটা মিথ্যা কথা। তার যখন মিথ্যা থাকবে তাহলে দুইটা হইতে পারে, হয় রূপক না হয় উপমিত। এখন ফুলও দেখা যায়, কুমারীও দেখা যায়, তার মানে এটা দৃশ্যমান। দৃশ্যমান যদি মিথ্যা তুলনা হয় সেটা কোন সমাস? মিথ্যা এবং দৃশ্যমান। মিথ্যা এবং দৃশ্যমান থাকলে কোন সমাস? মিথ্যা এবং দৃশ্যমান থাকলে কোন সমাস? মিথ্যা এবং দৃশ্যমান থাকলে কোন সমাস? সবাই একটু কমেন্ট করেন তো। মিথ্যা এবং দৃশ্যমান থাকলে কোন সমাস? মিথ্যা এবং দৃশ্যমান থাকলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। আমি বললাম, মনে করেন আমি বললাম সিংহ পুরুষ, আমি বললাম সিংহ পুরুষ, সিংহ পুরুষ। তাহলে সিংহ পুরুষ, একটা মানুষ, পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক সে কি কখনো সিংহ হইতে পারে? পারে না, মিথ্যা কথা। সিংহ দেখা যায় দৃশ্যমান, পুরুষও দেখা যায় দৃশ্যমান, তার মানে দৃশ্যমান মিথ্যা তুলনা, এটা হবে রূপক উপমিত কর্মধারয় সমাস। এখন আমি যদি বলি, আমি বললাম মনে করেন আমি বললাম খোকন সোনা। মায়েরা দেখবেন
বাচ্চাদেরকে বলে আমার খুকন সোনা কই রে, তাহলে খুকন সোনা। তাহলে দেখেন খুকন, বাচ্চাকে আমি স্বর্ণের সাথে তুলনা করতেছি। তাহলে একটা স্বর্ণ বাচ্চা যতই, প্রত্যেকটা মা বাবার কাছে বাচ্চা অনেক মূল্যবান। তার মানে বাচ্চা কি কখনো স্বর্ণ হইতে পারে? পারে না। তার মানে এটা মিথ্যা কথা। খুকন সোনা এটা কখনোই সত্য নয়। খুকনও দেখা যায়, খুকনকেও দেখা যায়, স্বর্ণকেও দেখা যায়। তার মানে দৃশ্যমান মিথ্যা তুলনা, এটা হবে উপমিত কর্মধারয় সমাস। এখন আমি যদি বলি যে বাহুলতা, 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 একটু খেয়াল করি। বাহু মানে হচ্ছে হাত, লতা মানে কি? লতা হচ্ছে অনেক বড় গুল্ম। তাহলে আমাদের হাত যতই লম্বা হোক, অনেক অনেক মানুষের হাত থাকে না লম্বা লম্বা হাত, তাদেরকে বলে বাহুলতা। তাহলে একটা মানুষের হাত যতই লম্বা হোক, এটা কখনো বাহু লতার মতো হইতে পারে না। তার মানে মিথ্যা কথা। বাহুও দেখা যায়, লতাও দেখা যায়। তাহলে মিথ্যা এবং দৃশ্যমান যদি থাকে, মিথ্যা এবং দৃশ্যমান থাকে, সেটাকে আমরা বলি উপমিত কর্মধারয় সমাস। এরপর আসি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কি? এখানে মিথ্যা এবং অদৃশ্য তুলনা থাকবে। মিথ্যা এবং কি থাকবে? অদৃশ্য তুলনা থাকবে। তাহলে আমি যদি বলি বিদ্যাসাগর, আমি বললাম বিদ্যাসাগর, একটু খেয়াল করি, বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তাহলে একটু খেয়াল করেন, বিদ্যা কখনো একটা মানুষের বিদ্যা বুদ্ধি সাগর সমান হয়? হয় না, এটা মিথ্যা কথা। তাহলে বিদ্যা কি কখনো দেখছেন? দেখাও যায় না। তার মানে মিথ্যা প্লাস এটা হচ্ছে অদৃশ্য। তার মানে এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। এরপর আমি বললাম জ্ঞান সিন্ধু। কি বললাম? জ্ঞান সিন্ধু। সিন্ধু মানে হচ্ছে সাগর, সিন্ধু মানে সাগর। তাহলে জ্ঞান, একটা মানুষের জ্ঞান কখনো সিন্ধু বা সাগর সমান হয়? কখনোই হয় না। কোনো মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি কখনোই সাগর সমান নয়। তার মানে এটা মিথ্যা কথা। তাহলে জ্ঞান দেখা যায় না, সিন্ধু হচ্ছে সাগর, কখনো এটা হচ্ছে জ্ঞান অদৃশ্য এবং মিথ্যা তুলনা। তার মানে এটা হবে রূপক কর্মধারয় সমাস। আমি যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে একটু খেয়াল করি, বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট, সিন্ধু মানে হচ্ছে সাগর। একটা মানুষের কখনোই দুঃখ কষ্ট সাগর সমান হয় না। তার মানে এটা মিথ্যা কথা। তাহলে বিষাদ কি কখনো আমরা দেখছি? কে কে দেখছি দেখান তো একটু। বিষাদ, বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট। দুঃখ কষ্ট দেখা যায় না, এটা অনুভব করা যায়, এটা দেখা যায় না, এটা অদৃশ্য। তাহলে বিষাদ অদৃশ্য এবং মিথ্যা তুলনা, তার মানে হবে উপমিত। আচ্ছা আমরা আসি মন মাঝি, বলে মন মাঝি। আচ্ছা আমরা গানেই শুনছি, ভারতীয় বাংলা গানে, মন মাঝি রে আয় ফিরে আয়। তাহলে মনের মাঝি আসবে কেমনে? মনে তো কোনো নদী নাই, খাল নাই, বিল নাই। তাহলে মনে তো নৌকা চালানো যাবে এরকম তো কোনো বিষয় নাই। তাহলে মনে যদি নদী খাল বিল নাই থাকে, সেখানে মাঝি বৈশা কি করবে? তার মানে এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। আচ্ছা মন কে কে দেখছেন বলেন তো দেখি? মন দেখা যায়? দেখা যায় না। তার মানে মন অদৃশ্য আর মনে মাঝিও থাকে না। তাহলে অদৃশ্য এবং মিথ্যা তুলনা থাকলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। অদৃশ্য এবং মিথ্যা তুলনা হলে হবে সেটা রূপক কর্মধারয় সমাস। আরেকটা প্রশ্ন আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে প্রেম ঢোর। প্রেম ডোর, প্রেম ডোর। ডোর মানে হচ্ছে দরজা, ডোর মানে কি? দরজা। প্রেম মানে তো প্রেম, আপনারা জানেনই। আচ্ছা প্রেমের কি কোনো দরজা জানালা আছে? আছে? নাই, মিথ্যা কথা। তাহলে প্রেম কি দেখা যায়? বলছে হ্যাঁ স্যার দেখা যায়। যেই প্রেম স্বর্গ থেকে এসে আমারই মনে অমর হয়ে রয়, সেই সেই প্রেম আমার কি দিও নাকি? না ভাই, প্রেম দেখা যায় না, এটা মিথ্যা কথা। এগুলো গানেই মানায়, মন মাঝিরে গানেই মানায়, কিন্তু এগুলো রূপক অর্থ। এগুলো কি? রূপক অর্থ। তার মানে এগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। ওকে ফাইন। তাহলে আমরা সবাইকে বুঝছি, সবাইকে বুঝছি, সবাইকে এই বিষয়টা ক্লিয়ার। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে। আর ব্যাস বাক্য করার নিয়ম এখনই বুঝিয়ে দিচ্ছি সবাইকে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তার মানে সামারি কি আসলো? সামারি হচ্ছে সত্য তুলনা বোঝালে হবে উপমান, মিথ্যা তুলনা এবং দৃশ্যমান থাকলে হবে উপমিত, মিথ্যা এবং অদৃশ্য থাকলে হবে রূপক। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, একটু আসি। বলছে রক্তলাল, এটার ব্যাস বাক্য কি হবে? উপমান কর্মধারা সমাসে ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে রক্তের ন্যায় লাল। তাহলে এখানে কি আছে? পূর্বপদ আছে, পূর্বপদ আছে, পূর্বপদ রক্তের। তাহলে এখানে কি আছে? র অথবা এর বিভক্তি আছে, র অথবা এর বিভক্তি আছে। তাহলে রক্তের, রক্তের, এরপর হচ্ছে ন্যায়, রক্তের ন্যায়, এরপরে কি আছে? এরপর হচ্ছে পরপদ, পরপদ, পরপদ। তাহলে আমরা ব্যাস বাক্য করবো কিভাবে? রক্তের ন্যায় লাল, রক্তের ন্যায়
লাল, রক্তের ন্যায় লাল। কাজল কালো কি হবে? কাজলের ন্যায় কালো। তুষার শুভ্র কি হবে? তুষারের ন্যায় শুভ্র। অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা। এগুলো কি? দুধ সাদা, দুধের ন্যায় সাদা। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। ওকে, এরপর আসি ফুলকুমারী। এই উপমিত কর্মধারা সমাস নিয়ে আমাদের মধ্যে সবার কনফিউশন থাকে। আমি যা বলছি একটু কান খুলে শোনেন, লেখা বন্ধ করেন, কান খুলে শোনেন। যার তুলনা হবে, যার তুলনা হবে সে প্রথমে বসবে। তাহলে ফুলের তুলনা হচ্ছে না কুমারীর তুলনা হচ্ছে? বলেন তো, ফুল না কুমারী? অফকোর্স এখানে কুমারীর প্রশংসা করা হচ্ছে। কার প্রশংসা? কুমারীর প্রশংসা হচ্ছে। তাহলে কুমারীর যেহেতু প্রশংসা হচ্ছে, তাহলে কুমারী আগে বসবে। এরপরে কুমারীর পরে এরপরে বাকি অন্য পদ আছে না, কুমারী, এরপরে বাকি পদ আছে কি? ফুল। তাহলে কুমারী ফুলের, ফুলের ন্যায়, এরপর শেষে ন্যায়। তাহলে প্রথমে আসবে কি? প্রথমে যার প্রশংসা হচ্ছে সে আগে বসবে, তারপর বাকি পদ, তারপরে র বা এর বিভক্তি, তারপর ন্যায়। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যার প্রশংসা সে, যার প্রশংসা, যার প্রশংসা সে, তারপর বাকি পদ, বাকি অন্য পদ, অন্য পদ, তারপর হচ্ছে র অথবা এর বিভক্তি, এর বিভক্তি প্লাস ন্যায়, ন্যায়। তাহলে আমরা যদি বলি সিংহ পুরুষ, তাহলে সিংহের প্রশংসা হচ্ছে না পুরুষের প্রশংসা? অফকোর্স পুরুষের প্রশংসা। তাহলে পুরুষ আগে আসবে, পুরুষ সিংহের ন্যায়। খোকন সোনা, এখানে স্বর্ণের প্রশংসা হচ্ছে না খোকনের প্রশংসা হচ্ছে? অফকোর্স খোকনের প্রশংসা হচ্ছে। তার মানে এইখানে হবে খোকন স্বর্ণের ন্যায়। বলছে বাহুলতা, বাহুর প্রশংসা হচ্ছে না লতার প্রশংসা হচ্ছে? অফকোর্স লতার প্রশংসা হচ্ছে। তার মানে লতা বাহুর ন্যায়। ওকে, এরপরে যদি আমি বলি চাঁদ মুখ, পরীক্ষায় সবচেয়ে প্রশ্ন বেশি আসে, চাঁদ মুখ, চাঁদ মুখ। তাহলে মুখটা কি মতো? কার মতো? চাঁদের মতো। তাহলে মুখ চাঁদের ন্যায়, মুখ আগে আসবে, মুখ আগে আসবে, মুখ চাঁদের ন্যায়। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? উপমিত কর্মধারা সবাই ক্লিয়ার? এরপর সে রূপক কর্মধারয়, এটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। জাস্ট মাঝখানে রূপ বসাই দিলেই হয়ে যাবে, দুইটা পদের মাঝখানে রূপ বসাই দিলেই হয়ে যায়। তাহলে বিদ্যারূপ সাগর, জ্ঞানরূপ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু, মনরূপ মাঝি, প্রেমরূপ ডোর। ক্লিয়ার? ইজি না? বলেন তো সহজ কিনা, বুঝছি কিনা, সহজ লাগছে কিনা? সবাই একটু কমেন্ট করে জানাই বুঝছি কিনা। সবাই স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। আমি সরে গেছি বোর্ড থেকে, আপনার একটা স্ক্রিনশট নেন। 1 2 3 ডান। এরপর একটু আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটা? যেমন আমরা বলছিলাম, যেমন যে বলি ঘর জামাই, একটু খেয়াল করি। আমরা বললাম ঘর জামাই, তাহলে ঘর জামাই এটার ব্যাস বাক্য কি হবে? ঘরে আশ্রিত জামাই হবে কি? ঘর জামাই। আচ্ছা আমি যদি বলি জীবন বীমা, জীবন নাশের আশঙ্কায় যে বীমা। আচ্ছা আমি একটু আগে শুরুতে বলছিলাম সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানে দেখেন তো কি কি আছে? সিংহ আছে, চিহ্নিত আছে। তাহলে এটা 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 কি? সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে সিংহাসন, সমস্ত পদ হচ্ছে সিংহাসন। তাহলে সিংহাসন শব্দটাতে দেখি তো আমরা কি কি আছে? সিংহাসন শব্দে সিংহাসন শব্দে কি আছে? সিংহ আছে, আসন আছে। তাহলে এখানেও সিংহ আছে, এখানে আসন আছে। তাহলে মাঝখান থেকে লোপ পাচ্ছে কি? চিহ্নিত। তাহলে চিহ্নিতটার নাম কি? এটার নাম হচ্ছে মধ্যপদ। এটার নাম কি? মধ্যপদ। তাহলে যে কোনো বাক্য যে ব্যাস বাক্য থেকে মধ্যপদ লোপ পায় তাকে কি বলা হয়? মধ্যপদলোপী সমাস বলা হয়। আর সেটা যদি কর্মধারয় হয় তাহলে হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একইভাবে আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন সিংহাসন, ঘর জামাই ঘরে আশ্রিত জামাই ঘর জামাই। তারপর আমি যদি বলি মৌমাছি, মৌ সংগ্রহের মাসি মৌমাছি, চোষ কাগজ চোষার জন্য যে কাগজ চোষ কাগজ। এগুলো হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি তোমরা কর্মধারয় সমাসগুলো বুঝতে পেরেছ। ওকে, আমরা সমাস শিখলাম কয়টা? আমরা সমাস শিখলাম 4টা, 4 প্রকার শিখে হয়েছে। এখন একটু দেখি কাজল কালো এর ব্যাস বাক্য কি? সবাই একটু কমেন্ট করে জানো তো কাজল কালো ব্যাস বাক্য কি? কাজল কালো ব্যাস বাক্য কি? কাজল কালো ব্যাস বাক্য কি? সবাই একটু কমেন্ট করো। কাজল কালো, কাজল কালো, কাজল কালো কি হবে? ব্যাস বাক্য কি হবে? কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল ও কালো, কাজল যে কালো। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল ও কালো, কাজল যে কালো। রাইট অ্যান্সার কি হবে? কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল ও কালো, কাজল যে কালো। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো তো। কাজল কালো, রাইট অ্যান্সার কি হবে? কাজলের ন্যায় কালো, কারণ এটা হচ্ছে উপমান কর্মধারয়
সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এরপর আসি জীবন নাশের আশঙ্কায় যে বীমা, হবে কি জীবন বীমা। তাহলে দেখি তো এখানে জীবনও আছে বীমাও আছে, মাঝখান থেকে লোপ পাচ্ছে কি মধ্যপদ, লোপ পাচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ লোপ পাইলে এটাকে কোন সমাস বলবে? মধ্যপদ লোপ পাইলে কোন সমাস? যাদের যাদের উত্তর সঠিক হয়েছে সবাই লাভ রিয়েক্ট কমেন্ট করেন, আর যাদের উত্তর ভুল হয়েছে তারা নিজেরাই স্যাড রিয়েক্ট কমেন্ট করেন, স্যাড রিয়েক্ট কমেন্ট করেন। যাদের যাদের উত্তর সঠিক হয়েছে তারা লাভ রিয়েক্ট কমেন্ট করবেন, আর যাদের যাদের উত্তর ভুল হয়েছে সবাই স্যাড রিয়েক্ট কমেন্ট করেন, স্যাড রিয়েক্ট কমেন্ট করে সঠিকটা মুখস্থ করেন। তাহলে আমরা বললাম জীবন নাশের আশঙ্কায় যে বীমা, এটাকে কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর আসি ফুলকুমারী, এর সমস্ত পদের ব্যাস বাক্য কোনটি? তাহলে ফুলকুমারী, এখানে কুমারীর প্রশংসা হচ্ছে, ফুল না কুমারী, আমাকে আগে বুঝতে হবে এটা কোন সমাস, আগে নির্ণয় করতে হবে কোন সমাস, এরপর আমি চিন্তা করবো এটা উপমান উপমিত রূপক না ব্যাস বাক্য, কি কাহিনী পরে। প্রথমে আসি ফুল কুমারী। আচ্ছা, একটা কুমারী মেয়ে যতই সুন্দর হোক সে কি কখনো ফুল হইতে পারে? পারে না। তার মানে এটা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা। এখন মিথ্যা হইলে আবার দুইটা হয়, একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে উপমিত আর একটা কি রূপক। তাহলে আমরা দেখবো এটা কি উপমিত না রূপক। আমরা জানি দৃশ্যমান যদি মিথ্যা তুলনা হয়, দৃশ্যমান যদি মিথ্যা তুলনা হয় তাহলে সেটা হবে উপমিত, সেটা কি হয়? উপমিত, উপমিত। তাহলে এখানে খেয়াল করি ফুল কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, ফুল দেখা যায়, বাগানে ফুল দেখা যায়। কুমারী, কুমারী মেয়ে কি দেখা যায়? হ্যাঁ মেয়েও দেখা যায়। তাহলে দৃশ্যমান মিথ্যা তুলনা হলে সেটা কি? সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। তাহলে উপমিত কর্মধারয় সমাস কি বললাম? ফুলকুমারী। তাহলে উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার নিয়ম কি? যার তুলনা আগে হবে, যার তুলনা করা হচ্ছে সে আগে বসবে। আচ্ছা, এখানে কি ফুলের প্রশংসা হচ্ছে না কুমারীর প্রশংসা হচ্ছে? অফকোর্স কুমারী প্রশংসা হচ্ছে। তাহলে কুমারী আগে আসবে। তাহলে কুমারী কোথায় আগে আছে? কুমারী একটা জায়গায় আগে আছে, সেটা হচ্ছে অপশন খ। তাহলে কুমারী ফুলের ন্যায়, রাইট অ্যান্সার অপশন খ, রাইট অ্যান্সার অপশন খ, রাইট অ্যান্সার অপশন খ, রাইট অ্যান্সার অপশন খ। তার মানে 18 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? অপশন খ, অপশন খ। এরপর সেই চন্দ্রমুখ, চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? আচ্ছা এইখানেও দেখেন চন্দ্রমুখ, একটা মানুষের মুখ যতটাই উজ্জ্বল হোক যতটাই সাদা হোক, একটা মানুষের মুখ কি কখনো চাঁদ হইতে পারে? পারে না, মিথ্যা কথা। তারপরে চন্দ্রমুখ, একটা মানুষের মুখ কখনো চাঁদ হইতে পারে না। আচ্ছা চাঁদ কি কখনো দেখা যায়? হ্যাঁ চাঁদ দেখা যায়। তাহলে দৃশ্যমান মিথ্যা তুলনা, মনে রাখবেন আমার সাথে বলেন, দৃশ্যমান মিথ্যা তুলনা ইজ ইকুয়াল টু উপমিত, দৃশ্যমান দৃশ্যমান মিথ্যা তুলনা ইজ ইকুয়াল টু কি? উপমিত। আর অদৃশ্য মিথ্যা তুলনা হবে কি? রূপক। অদৃশ্য মিথ্যা তুলনা হবে কি? রূপক। তাহলে এখানে আমরা বললাম চন্দ্রমুখ, তাহলে চাঁদের প্রশংসা হচ্ছে না মুখের প্রশংসা হচ্ছে? অফকোর্স চাঁদের প্রশংসা হচ্ছে, তাহলে চন্দ্র আগে আসবে। চন্দ্র কার ন্যায়? চন্দ্র চাঁদের বলে প্রশংসা, এখানে তো মুখের প্রশংসা হচ্ছে, মানুষের মুখের প্রশংসা, তাহলে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখের প্রশংসা হচ্ছে, তাহলে মুখ আগে হবে। মুখ কোথায় আছে? মুখ এখানে আছে। তাহলে রাইট অ্যান্সার কি? মুখ চন্দ্রের ন্যায়, অপশন গ, অপশন গ। 19 নম্বর রাইট অ্যান্সার অপশন গ। যারা যারা উত্তর দিচ্ছেন সঠিক হয়েছে। ওকে, তারপর আসি রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল কোনটি, এটা আপনারা একটু বলেন। এখানে বলেন মহাপুরুষ, তাহলে মহা কি? মহা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মহা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর পুরুষটা কি? পুরুষ হচ্ছে নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এই যে ঘন শ্যাম, ঘন কি? একটা অ্যাডজেক্টিভ, শ্যাম কি? নাউন। তাহলে নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কি হবে? সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। তুষার শুভ্র, তাহলে তুষার মানে হচ্ছে যে বরফ পরে তুষার, তুষার শুভ্র মানে হচ্ছে সাদা, তুষার রং সাদাই হয়, তার মানে এটা হচ্ছে সত্য তুলনা। আর সত্য তুলনা হলে সেটা কি? সেটা হচ্ছে উপমান, সেটা কি? উপমান। এখন আমাকে পরীক্ষা প্রশ্ন আসছে কি? আমার পরীক্ষা প্রশ্ন আসছে রূপক কর্মধারয় সমাস কোনটি? হবে বিষাদ সিন্ধু। হবে কি? বিষাদ সিন্ধু। হবে কি? বিষাদ সিন্ধু। তার মানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার বিষাদ সিন্ধু। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। এখন আমাকে এডমিশন এইচএসসি পরীক্ষা স্টুডেন্টরা বলবা, ভাই আপনি তো সব এমসিকিউ পড়াচ্ছেন, আমাদের তো কিছু শেখাচ্ছেন না, তোমাদেরকে সব শিখাই দিচ্ছি। আমি একটু পরে তোমাকে বলবো যে তুমি বাসায় পড়ো নাই, খাতা কলম খোলো নাই, জীবনে কোনদিন সমাজ ধরোই নাই, তারা কি করতে পারবা? তারা এখনই ঢাকা বোর্ডের গত বছরের প্রশ্নটা সলভ করে দিতে পারবা, ময়মনসিংহ পরীক্ষার প্রশ্নটা সলভ করে দিতে পারবা। দেখাচ্ছি কিভাবে। দেখো বিষাদ সিন্ধু কোন সমাস? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। বিষাদ সিন্ধু হচ্ছে
উপমিত রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, কারণ রূপক কর্মধারয় সমাস, কারণ বিষাদ সিন্ধু এটা বিষাদ দেখা যায় না, মিথ্যা তুলনা দেখা যায় না, মিথ্যা এবং অদৃশ্য যদি থাকে সেটাকে বলা রূপক কর্মধারয় সমাস। নয়ন কোমল, নয়ন কোমলই হয়, এটা সত্য কথা। তাহলে নয়ন কোমলের ন্যায়, নয়ন কোমলের ন্যায়, রাইট অ্যান্সার হবে নয়ন কোমল। এরপর একটু আসি সাহিত্য পাঠ, সাহিত্য বিষয়ক পাঠ, সাহিত্য বিষয়ক পাঠ হবে কি সাহিত্য পাঠ। আচ্ছা একটু আসি, এরপরে আমরা দেখি আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন, আমি যেটা বলছিলাম ঢাকা বোর্ডের প্রশ্নটা আমরা একটু সলভ করি। ঢাকা বোর্ডের প্রশ্নটা আমরা একটু সলভ করি। 2025 পরীক্ষা আসছে, মানে গত বছরের প্রশ্ন আর কি, রিসেন্ট গত বছরের প্রশ্ন। এখন আমাকে একটু বলবা ঢাকা বোর্ডের প্রশ্নটা আমরা একটু সলভ করব। আমি সমাস শিখাইছি কয় প্রকার? 4 প্রকার। আরো বাকি আছে কয়টা? 2টা বাকি আছে। কয়টা? 2টা। কি কি বাকি আছে? বহুব্রী এবং অব্যয়ীভাব সমাস। আজকে ক্লাসে আমরা বহুব্রী আর অব্যয়ীভাব শিখবো না, আমরা এর সারাই দেখি 4টা শিখে আমরা দেখি 5টা পরীক্ষা প্রশ্ন উত্তর করতে পারি কিনা। আমাদের পরীক্ষা ঢাকা বোর্ডের প্রশ্ন এরকমই ছিল, এই শব্দগুলো ছিল। এখন দেখি আমরা 4টা শিখছি, সমাস পুরোটা ক্লাস করিও নাই, শিখিও নাই। এখন দেখি পারি কিনা, শিখা যায় কিনা, পরীক্ষায় আসলে উত্তর করা যায় কিনা। ওকে, দেখি কিভাবে হয়, একটু দেখি। ওকে, সবাই কি রেডি? সবাই কি রেডি বলেন তো, আমরা পারবো কিনা, কমন পড়ে কিনা? ওকে, প্রথমে আসলাম কাগজ কলম। কাগজ কলম হাইফেন দেয়া আছে, কি দেয়া আছে? হাইফেন দেয়া আছে। তাহলে কাগজ কলম হাইফেন দেয়া থাকলে 2টা পদই যদি সমান থাকে, আমরা পড়ছিলাম দ্বন্দ্বে উভয়, কবিতায় আসি আমরা, সমাসের কবিতায় পড়ছিলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে আমরা চলেন দেখি, বলছি দ্বন্দ্ব উভয় পদ সমান। তাহলে দ্বন্দ্ব সমাসে কি যেন ছিল মনে রাখার টেকনিক? 2টা পদ সমান থাকবে, মাঝখানে হাইফেন থাকতে পারে। ওকে, কাগজ কলম, তাহলে কাগজ কলম এটা কোন সমাস? কাগজ কলম এটা দ্বন্দ্ব সমাস। এটা কোন সমাস? তাহলে আমরা লিখবো এটা একটা দ্বন্দ্ব সমাস। কি সমাস? এটা একটা দ্বন্দ্ব সমাস। এটা একটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস আমাদের সিলেক্টেড হয়ে গেল। এখন আসি এটার ব্যাস বাক্য কি, আমাদের ব্যাস বাক্যটাও লিখে দিতে হবে। সেটা হচ্ছে কাগজ ও কলম। আমরা জানি ব্যাস বাক্য করার নিয়ম কি? ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে পূর্বপদ এবং পরপদের মাঝে এবং ও আর বসাই দিলে এটা ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে আমরা দেখতে হবে কোন জায়গায় কোনটা বসালে সুন্দর লাগে। তাহলে এই যে কাগজ কলম, এটা আমাদের হয়ে গেল কাগজ ও কলম। বলছে তেপান্তর, আমরা পড়াইছিলাম তেপান্তর কোন সমাস? তেপান্তর 3 প্রান্তের সমাহার। মনে করেন 3 প্রান্তের সমাহার। তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে তেপান্তর, 3 প্রান্তের সমাহার। শুরুতে সংখ্যা, পরপদের অর্থ প্রদান। তার মানে এটা দ্বিগু সমাস। এটা কি সমাস? দ্বিগু সমাস। ওই যে দ্বিতকে গাই পরপদের গান, তাহলে শুরুতে সংখ্যা আছে, পরপদের অর্থ প্রাধান্য আছে, তার মানে এটা দ্বিগু সমাস। ব্যাস বাক্য হচ্ছে 3 প্রান্ত অথবা তে প্রান্ত, তে অথবা 3 প্রান্তের সমাহার, প্রান্তের সমাহার। ওকে, এরপর আসি নবীন বরণ। কি আছে? নবীন বরণ। নবীন বরণ এটার ব্যাস বাক্য কি? এটা কোন সমাস? নবীন বরণ এটার ব্যাস বাক্য কি? নবীন বরণ। একটু খেয়াল করি, নবীন বরণ এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য কি? নবীনকে বরণ। তাহলে একটু খেয়াল করি, নবীনকে কে বিভক্তি আছে? এটা ব্যাস বাক্যটা আমি আগে লিখি, নবীনকে বরণ। তাহলে এখানে কে বিভক্তি আছে, আর আমরা জানি কে রে দ্বিতীয় বিভক্তি। আর যদি আমাদের ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি থাকে তাহলে সেটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে লিখব দ্বিতীয় তৎপুরুষ। তাহলে দ্বিতীয় তৎপুরুষ নবীন বরণ হবে কি? দ্বিতীয় তৎপুরুষ। ব্যাস বাক্য কি? নবীনকে বরণ। এরপর দেখেন আছে মুখচন্দ্র। তাহলে এখানে দেখেন তো তুলনা বোঝাচ্ছে। তাহলে চন্দ্র, একটা মানুষের মুখ কখনো চাঁদ হইতে পারে কিনা? একটু আগে পড়াইছি, মনে পড়ে। তাহলে বলেন তো মুখচন্দ্র এটা কোন সমাস হবে? তাহলে মুখচন্দ্র বা চন্দ্রমুখ যাই থাকুক, এটা মিথ্যা কথা। একটা মানুষের মুখ কখনো চাঁদের মতো উজ্জ্বল হইতেই পারে না, চাঁদ হইতেই পারে না, অসম্ভব। এবং এটা দৃশ্যমান, চাঁদও দেখা যায়, মানুষের মুখও দেখা যায়। তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা লিখবো উপমিত। এটা কি? উপমিত।
তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে, মুখের প্রশংসা যেহেতু হচ্ছে তাহলে মুখ আগে আসবে, মুখ চন্দ্রের ন্যায়। ব্যাস বাক্য কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। এরপর আসি গণশিক্ষা, 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 তাহলে এটার ব্যাস বাক্য কি? গণের শিক্ষা, গণের। তাহলে আমরা জানি র এর থাকলে, র এর বিভক্তি থাকলে সেটা কি? ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এটার ব্যাস বাক্য কি? গণের শিক্ষা, গণের শিক্ষা, গণের শিক্ষা, গণের শিক্ষা। দেখো বাচ্চারা, তোমরা কিন্তু এখনো পড়োই নাই, জাস্ট আমার ক্লাস করছো, ক্লাসও শেষ করি নাই, 6 প্রকারও শিখাই নাই সমাস, 4 প্রকার মাত্র সমাস শিখাইছি, 1 ঘন্টার মতো পড়ছো, মানে ক্লাস করছো, পড়ো নাই কিছু। এখনই দেখো তোমরা এই 5টা সমাস কিন্তু নির্ণয় করতে পারলা। ঢাকা বোর্ডের গত বছর এই প্রশ্নটা আসছে, তোমাদের বই খুলে দেখো, প্রশ্ন ব্যাংক খুলে দেখো, তোমাদের নোটবুক গাইড বুক যা আছে খুলে দেখো, এইভাবেই কিন্তু ছিল। আমরা এখানে অলরেডি 5টা সমাস ক্লিয়ার করে ফেলছি, আমাদের পরীক্ষায় লাগবে কয়টা? 5টা। আরো বোনাস দিয়ে দিচ্ছি, দেখো আরো বোনাস কি? ওকে, আসো সিংহাসন। আমরা বলছিলাম সিংহাসন কোন সমাস? সিংহ চিহ্নিত আসন, কর্মধারয় সমাস। কর্মধারয়, কোন কর্মধারয়? সিংহ চিহ্নিত আসন, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা একটু আগে পড়াইছি, একটু আগে ক্লাসে পড়াইছি, মধ্যপদ লোপী, লোপী কর্মধারয়, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এটা ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য শুরুতেই, ক্লাসের শুরুতে এক্সাম্পলই ছিল সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। বলছে কাজল কালো, তাহলে কাজলের রং কালোই হয়, এটা সত্য কথা। সত্য কথা যদি থাকে সেটা হবে উপমান, সেটা কি হবে? উপমান। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? হবে কাজল, কাজল কালো। ব্যাস বাক্য কি হবে? কাজলের ন্যায়, সরি, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। দেখো তো, দেখো তো, আমরা সমাস 6 প্রকার শিখিই নাই, তার মধ্যে ঢাকা বোর্ডের একটা পরীক্ষা প্রশ্ন আসছে, এর মধ্যে আমরা এই 6 মানে 1 2 3 4 5 6 7 7টা আমরা রাইট করে ফেলছি। অলরেডি আমরা 7টা রাইট করে ফেলছি, 7টা রাইট করে ফেলছি। এখন যদি বলো ভাই বনবাস, এটা বাদ দেবেন কেন? বাদ দেবো না, এটাও শিখাই দিই। বনবাস, তাহলে বনবাস কি? ব্যাস বাক্য কি? বনে বাস। বনবাস কি? বনে বাস। বনবাস কি? বনে বাস। তাহলে বনে বাস, তাহলে এ বিভক্তি আছে, আর আমরা জানি এ অন্তস্থীয়তে থাকা মানে কি? এ অন্তস্থীয়তে মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে কি হবে? এটা ব্যাস বাক্য হচ্ছে বনে বাস। বনে বাসের ব্যাস বাক্য কি? বনে বাসের ব্যাস বাক্য হচ্ছে বনে বাস, বনে বাস, সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে এ বিভক্তি আছে, এর জন্য এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। দেখো তো বাচ্চারা সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা একটা ঢাকা বোর্ডের পরীক্ষার প্রশ্ন দেখলাম, আমরা সমাজ শেষ না করার আগে সবগুলো রাইট করে ফেললাম। আমাদেরকে 8টা লাগবে, এ পরীক্ষায় কি 8টা চাইছে আমার কাছে? চাইছে কয়টা? 5টা। কয়টা? 5টা। আমরা 8টাই রাইট করে ফেলছি, 8টাই রাইট করে ফেলছি। তার মানে আমরা এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, মানে সমাসের পরীক্ষা, সমাসের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আমরা মনে করবো এটা আমাদের জন্য আশীর্বাদ, কারণ 3 মিনিট সময় লাগবে 5টা প্রশ্ন লাগাইতে। আমার জন্য 8টাই কমন পড়ে, আমার কয়টাই যেন? 8টাই যেন কমন পড়ে। আমি দেখবো যে এখান থেকে বাইসা বাইসা কোনটা সহজ, এটা আমি নিব, সবগুলোই সহজ, আমরা বাইসা বাইসা উত্তর করবো। ওকে, এরপরে আসি। এরপর দেখো এই যে ব্যাস বাক্য, দেখছো? রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। স্ক্রিনশট রেখে দাও, স্ক্রিনশট রেখে দাও। ওকে, দেখো কাগজ কলম, কাগজ কলম, দ্বন্দ্ব সমাস, তেপান্তর, দ্বিগু সমাস, তারপর বলছি নবীন বরণ, নবীনকে বরণ, দ্বিতীয় তৎপুরুষ, মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস, তারপর বলছি গণশিক্ষা, গণের শিক্ষা, ষষ্ঠী তৎপুরুষ সমাস, বনবাস, বনের বাস, সপ্তমী তৎপুরুষ সমাস, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমিত কর্মধারয় সমাস। এরপর আসি ময়মনসিংহ বোর্ডের কারা কারা আছে একটু আমাকে হাত তোলো। ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড। তাহলে ময়মনসিংহ বোর্ডে কি আছে? বলছে দেশান্তর। দেশান্তর কি? নিত্য সমাস। দেশান্তর কি? নিত্য সমাস। দেশান্তর নিত্য সমাস, ক্লাসে পড়াইছি একটু আগে। দেশান্তর, লোকান্তর, গ্রামান্তর, গৃহান্তর, এগুলো কি? নিত্য সমাস। তারপরে এটা কি সমাস? নিত্য সমাস, নিত্য সমাস। তাহলে নিত্য সমাসের ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে, এখানে ব্যাস বাক্য হবে অন্য দেশ। দেশান্তর মানে কি? অন্য দেশ। এটা ব্যাস বাক্য হচ্ছে অন্য দেশ। কুসুম কোমল, কুসুম কোমল, কুসুম কোমল। দেখো কুসুম কোমল, কুসুমের রং কেমন হয়? মানে কুসুম কেমন হয়? কুসুম নরম হয় না, কোমলিত হয়, তাই তো? তাহলে এটা সত্য তুলনা বোঝাচ্ছে। সত্য তুলনা হলে হবে উপমান। সত্য তুলনা হলে হবে কি? উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। এটার ব্যাস বাক্য কি? কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল। এটা কি হবে?
ব্যাস বাক্য কি হবে? কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল হবে কি? কুসুম কোমল। বলছে বিষাদ সিন্ধু, তাহলে বিষাদ সিন্ধু এটা দেখছো আবার আসছে, তাহলে বিষাদ সিন্ধু এটা মিথ্যা কথা, রূপক কর্মধারয় সমাস, এবং অদৃশ্য তাহলে কি হবে? রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। ব্যাস বাক্য কি? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। দেখো তো আমার 3 মিনিট লাগে কিনা, আমি তোমাদেরকে পড়াচ্ছি তারপর আবার লিখতেছি। দেখো যথারীতি, যথারীতি, রীতিকে অতিক্রান্ত না করা, রীতিকে অতিক্রান্ত না করা, অব্যয় বা পর সমাস পড়াই নাই, পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, পড়াই নাই এখনো, বাদ দাও এটা। দুধে ভাতে, দুধে ভাতে, তাহলে এ বিভক্তি আছে, এটা ব্যাস বাক্যতে কি হবে? দুধে ও ভাতে, দুধে ও ভাতে, এখানে ব্যাস বাক্য এবং সমস্ত পদে 2 জায়গায় কি আছে? বিভক্তি আছে। তাহলে বিভক্তি থাকলে এটা হচ্ছে অলুক সমাস। প্রথম হচ্ছে অলুক, এখন দেখতে হবে এটা কি অলুক দ্বন্দ্ব না অলুক তৎপুরুষ, এটা দেখতে হবে। দুধে ভাতে এখানে 2টাই বোঝাচ্ছে, তাহলে এখানে হবে অলুক দ্বন্দ্ব, এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে কি হবে? অলুক দ্বন্দ্ব। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে দুধে ও ভাতে। ব্যাস বাক্য কি? দুধে ও ভাতে, দুধে ও ভাতে। হয়ে গেছে কয়টা? 4টা। আরেকটা লাগে সপ্তাহ, সপ্তাহ বলছিলাম 7 দিনের সমাহার। সপ্তাহ মানে কি? 7 দিনের সমাহার, শুরুতে সংখ্যা, পরপদের অর্থে প্রাধান্য আছে, তার মানে এটা হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস, দ্বিগু সমাস। ওকে, একটু আসি। সপ্তাহ হবে কি? সপ্ত অহের সমাহার, সপ্ত অহের অথবা দিনের সমাহার। সপ্ত বা 7 যেভাবেই বলেন হয়ে যাবে। সপ্ত অহের সমাহার হয়ে গেল, সমাহার হয়ে গেছে 5টা। হয়েছে? 80-20, 80-20, 80-তে 20 দ্বার বহুব্রী সমাস, 80-তে 20 দ্বার বহুব্রী সমাস পড়াই নাই এখনো। আরেকটা কি আছে? আরেকটা আছে সলিল সমাধি, সলিল সমাধি পড়াইছি পড়াই নাই, সলিল সমাধি পড়াই নাই, কারণ সলিল সমাধি, সলিলে সমাধি, সলিলে সমাধি, সলিল সমাধি কি? সলিলে সমাধি। তাহলে সলিলের সাথে এ বিভক্তি আছে, এ বিভক্তি থাকা মানে কি হচ্ছে? এই অন্তস্থীয়তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি থাকলে এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তাহলে কি হবে? সলিলে সমাধি যার, সলিলে সমাধি, সমাধি, সলিলে সমাধি, সলিলে সমাধি, সলিলে সমাধি। তারপরে দেখে আমরা এইভাবে 4টা সমাস, যে গুরুত্বপূর্ণ 4টা সমাস শিখাই দিলাম, এই 4টা সমাস থেকে আমাদের বিগত বছরের যত বোর্ড কোশ্চেন দেখবা সবগুলোই দেখবা 5টা 7টা তুমি সলভ করতে পারবা। তো আমাদের ইউসিসি পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে এতক্ষণ আমি যুক্ত ছিলাম, আমি রাশিদুল ইসলাম যুক্ত ছিলাম। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা এভাবেই গুছিয়ে সুন্দর প্রস্তুতি নিতে আমাদের ইউসিসিতে ভিজিট করতে পারো, এবং আমাদের সাথে এডমিশনের প্রস্তুতি একই সাথে নিতে পারো, এডমিশনের প্রস্তুতি নিতে পারো। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের ইউসিসি অফলাইন এবং অফলাইনে ভর্তি চলছে। ইউসিসি হেড অফিসে এসে তোমরা অবশ্যই এইচএসসি পরীক্ষার আগেই তোমরা এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেবে, সেই প্রার্থনা জানিয়ে, অভিব্যক্তি জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।